থুতনিতে কামড়ের অনুভব হতেই আমার ঘুম ভেঙে গেল। ব্যথায় কুকড়ে উঠে থুতনিতে হাত দিতেই সামনে থাকা লোকটিকে থুতনি থেকে আমার হাত সরিয়ে বিছানায় চেপে ধরে আমার ঠোঁটের উপর হামলা চালালো। যেন কোনো এক জন্মে আমার এই ঠোঁট লোকটির শত্রুর ভূমিকা পালন করেছে, তাই এই জন্মে সামনে পেয়ে এই ঠোঁটের উপর অত্যাচারে তা শুতে আসলে মিটিয়ে নিচ্ছে। অন্ধকারে লোকটার চেহারা দেখতে না পারলেও বুঝতে বাকি রইল না লোকটা কে। নিজেকে ছাড়ানোর কোনো উপায় নেই, তবুও হাত মোচড়ানো শুরু করলাম লোকটার থেকে ছাড়া পাওয়ার জন্য। কিন্তু শেষ রক্ষে যখন হলো না, তখন কান্না ছাড়া আমার কাছে আর কিছুই অবশেষ রইল না। ব্যথার চোটে দুই চোখের জল ছেড়ে কাঁদতে লাগলাম। অন্ধকারে আমার চোখের জল গড়ানো বুঝতে পেরে আরমান ভাই এবার আমার ঠোঁট ছেড়ে চোখের দিকে তাকালো। কিরে, এইভাবে বাচ্চাদের মতো কাঁদছিস কেন? তুমি এমন কেন আরমান ভাই? সবসময় আমায় ব্যথা দাও খালি। চুমু যদি দেবে তো একটু ভালোবেসেই তো দিতে পারো। আমার কথায় এবার আরমান ভাই আমার উপর থেকে উঠে বসলো। আমাকে কি তোর পাগল মনে হয়? ভালোবেসে চুমু খাবো, তাও আবার তোকে? মিতু, নিজেকে কি তুই খুব বড় হিরোইন ভাবিস যে তোকে ভালোবেসে চুমু খাবো? ভাইয়া ওঠার সাথে আমিও উঠে বসে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। তারপর মিনমিন করে বললাম, যদি ভালো নাই বাসো তাহলে বারবার কেন এত কাছে আসো? যন্ত্রণা দেওয়ার জন্য? কারণ তোর মতো হ্যাংলা মেয়েকে শুধু যন্ত্রণা দেওয়ারই ইচ্ছে করে, ভালোবাসতে নয়। কথাটা বলতে বলতেই ওনার নজর পড়ে আমার টেবিলে থাকা দুধের গ্লাসটায়। আরে, তুই তো দেখি দুধটাও খাসনি, তাই তো বলি তোকে দিন দিন আমার এত পিচ্ছি পিচ্ছি কেন লাগে। দুধ না খেলে কি আর কেউ বড় হয়? কথাটা বলে উনি দুধের গ্লাসটা নিজের হাতে নিলেন। দুধ দেখেই আমার নাক মুখ কুচকে এলো। আমি নাক সিটকে বললাম, ইয়াক, আমি খাই না, গন্ধ লাগে। আচ্ছা দেখি কেমন গন্ধ লাগে। বলে আরমান ভাই ওনার হাতের আঙুলগুলো দিয়ে আমার দুই গাল খুব শক্ত করে চেপে ধরে জোর করে গ্লাসের দুধটুকু খাওয়াতে লাগলো। গ্লাসে থাকা দুধের শেষ বিন্দুটুকুও ফুরুতেই আমায় ছেড়ে দিল। ছাড়া পেয়েই আমি জোরে জোরে শ্বাস নিতে লাগলাম, সাথে বমি বমি ভাবটাও চলে এলো। ইস, কি গন্ধ, ইয়াক। ও মা, মাত্র চুমোতেই তোর এই অবস্থা? এখনো তো কিছুই করলাম না। ভাইয়ার কথার আগাগোড়া কিচ্ছু বুঝতে না পেরে তার দিকে ব্রু কুচকে তাকালাম, কিন্তু ভাইয়া আমার চাহনিকে কোনো পাত্তা না দিয়েই বিছানা ছেড়ে উঠে চলে যেতে যেতে বলল, মাঝ রাতে দরজা এইভাবে হাঁ করে রাখলে শুধু আমি কেন, যে কোনো ছেলেই নিজের কামুকতা মেটাতে তোর ঘরে চলে আসবে। কথাটা বলেই খুব জোরে দরজাটা লাগিয়ে চলে গেল। সামান্য দরজা খোলা রেখেছি বলে ভাইয়া আমার সাথে এমন করলো? সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে গেল আমার। এই রোদটা সবসময় আমার সাথে শত্রুতা পালন করে। সকাল হতে না হতে ঘুম ভাঙিয়ে দেয়, অসহ্য। কোন রকম নিজে নিজেই নিজের শরীরকে ঠেলতে ঠেলতে ওয়াশরুমে চললাম। ফ্রেশ হয়ে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই কাল রাতে ভাইয়ার করা অত্যাচারের ফলাফল বুঝতে পারলাম। ঠোঁট ফুলে মৌচাক হয়ে গেছে, অনেকটা জায়গা কেটে রক্তও জমে গেছে। ইস, রাক্ষস একটা আমার সুন্দর ঠোঁটটা কি অবস্থা করে দিল। এখন আমি এই নিয়ে বাইরে কি করে যাব? কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। কোন রকম কান্না আটকে টেবিলের উপর থপ করে বসলাম। কিছু একটা করতে হবে। সকাল থেকে ঘর থেকে বের হইনি, একেবারে কলেজের জন্য রেডি হয়ে বেরোলাম। ঠোঁটের অবস্থা সবার থেকে আড়াল করার জন্য আজ ঠোঁটে ডার্ক লিপস্টিক দিয়েছি। ফ্যাকাশে মুখে তো আর ডার্ক লিপস্টিক মানায় না, তাই চোখেও গাঢ় কাজল এঁকেছি। সব দিক দিয়ে একদম ফিট হয়ে ঘর থেকে বেরিয়েছি। বসার ঘরে আসতে মনে হলো, হ্যাঁ, আমি আমাদের বাড়িতেই আছি। যে বাড়িটা শুধু একটা বাড়ি নয়, আস্ত চিড়িয়াখানা। আমার বাবারা 4 ভাই, যৌথ পরিবার হওয়ায় বাড়িতে সদস্য এত এত বেশি যে যে কোনো সময় সরকারি লোক এসে গ্রেফতার করে নিয়ে যেতে পারে জনসংখ্যা বৃদ্ধির অপরাধে। আমার বড় আব্বুর ছেলে আরমান ভাই আমাদের সব কাজিনদের থেকে বড়, আর আমার থেকে প্রায় 8 বছরের বড়। তার ছোট বোন লিজা আপু আমার থেকে 5 বছরের বড়। এই মুহূর্তে সে শ্বশুর বাড়ির বাচ্চা কাচ্চা সামলাচ্ছে। আমি টেবিলের সামনে আসতেই থমকে গেলাম। সামনেই ভাইয়া খুব মনোযোগ দিয়ে পাউরুটি খাচ্ছে। ইস, প্রতিবারের মতো আজও 100 ভোল্টের ক্রাশ খেলাম। সাদা শার্টটা যেন তার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। গালের খোঁচা খোঁচা দাড়িগুলো দেখলে মনে হয় যেন ওনার গালের জন্যই এই দাড়ি। আর চুলগুলো, উফ, দেখলেই ছুঁয়ে দেওয়ার ইচ্ছে করে। এই লোকটা, একটা লোক এতটা সুন্দর কি করে হয়? একটু কম সুন্দর হলে কি হতো?
আহা, কি অ্যাটিটিউড! পরিবারের বড় ছেলে যেমন অ্যাটিটিউড, তেমনি হ্যান্ডসাম, তেমনি দায়িত্ববোধ সম্পন্ন। এই চিড়িয়াখানার মতো বাড়িতে বড় হওয়া সত্ত্বেও যে মানুষ এতটা গম্ভীর হতে পারে তা ছেলেটাকে না দেখলে জানতেই পারতাম না। ভাইয়াকে পর্যবেক্ষণ করতে করতেই তার সামনে চেয়ার টেনে বসলাম। আমার পাশে আমার সেজ কাকুর মেয়ে ছায়া, আমার থেকে 1 বছরের ছোট। তার পাশে তার বড় ভাই আরিফ, আমার থেকে 2 বছরের বড়। আর টেবিলের এক পাশে বসেছে নিজেদের মতো আমার ছোট কাকুর 10 বছরের 2 যমজ মেয়ে আর 8 বছরের এক ছেলে। এই 3 জনের সব সময় খুনসুটি লেগেই থাকে। এই মুহূর্তে তাদের মধ্যে কারাকারি চলছে। এই বলছে ওর পাউরুটি বেশি বড়, আরেকজন বলছে অন্যটারটা বেশি বড়। এই নিয়ে একজন আরেকজনের প্লেট থেকে পাউরুটি উঠিয়ে চলেছে। কিন্তু আমি এত পরীক্ষা নিরীক্ষা করার পরও আমার দুটো পাউরুটির মধ্যে পার্থক্য বের করতে পারলাম না। আফসোস। খাওয়া শেষ করতেই ছায়া আর আমি একসাথে বাড়ি থেকে বেরিয়ে এলাম। দুজনে একই কলেজেই পড়ি, শুধু ইয়ার আলাদা। আমরা দুজনে আমাদের গাড়ির দিকে এগিয়ে যেতেই পেছন থেকে ভাইয়া ডেকে উঠলো। মিতু, স্টপ দেয়ার। তার ডাকে আমরা দুজন দাঁড়িয়ে পড়লাম। ভাইয়া আমাদের কাছে এসে ছায়ার দিকে তাকিয়ে বলল, তুই গিয়ে গাড়িতে বস, আমরা আসছি। ভাইয়ার কথা শুনে ছায়া কিছু না বলে মাথা নিচু করে গাড়িতে গিয়ে বসলো। ভাইয়ার মুখের ওপর কথা বলার সাহস কারোরই নেই। আমিও মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। ভাইয়া আমার দিকে একটা রুমাল এগিয়ে দিয়ে বলল, ঠোঁটের লিপস্টিকটা মুছে নে। তোর ঠোঁটে এই লিপস্টিক মানানসই নয়, বিশ্রী দেখাচ্ছে। কথাটা বলেই রুমাল আমার হাতে দিয়ে ভাইয়া গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসলো। কিন্তু আমি পড়লাম মহাবিপদে। এই লিপস্টিকটা আমি মুছতে পারবো না। লিপস্টিক মুছলে আমার মান সম্মান সব প্লাস্টিক হবে। আর আমার যা ফ্রেন্ড আমার ঠোঁট কাটা দেখলে আমাকে পচাতে পচাতে শেষ করবে ওরা। কিন্তু ভাইয়ার কথা না শুনলে যে কঠিন শাস্তি পেতে হবে। থুর, সব চিন্তা ভাবনা দূরে ঠেলে লিপস্টিক না মুছে গাড়ির পেছনের সিটে ছায়ার পাশে গিয়ে বসলাম। গাড়ি চলতেই ছায়ার বকবকানি শুরু হলো। আজ ডার্ক লিপস্টিক, কারণ কি? এত সাজার কারণ কি? আমার চেহারার তারিফ করতে করতে শেষ। কিন্তু আমার সেদিকে মনোযোগ। আমি তো সামনে লুকিং গ্লাসে ভাইয়াকে দেখছি। ভাইয়া বারবার লুকিং গ্লাসে আমাকেই দেখছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা রেগে আছে তার কথা না শোনার কারণে। যেন এই চোখ থেকে আগুনের গোলা বের করে আমার দিকে ছুটছে। আর আমি সেই গোলকটা হাতে নিয়ে আরো ভালোভাবে গোলক বানিয়ে অন্যদিকে ছুড়ে দিয়ে ছায়ার সাথে গল্পে মেতে উঠলাম। কারণ আমি জানি এখন আর পরে হোক শাস্তি আমাকে পেতেই হবে। একের পর এক অনবরত বেতের আঘাতে আমার হাতের সাদা তালু লাল রক্তবর্ণে পরিণত হয়েছে। 2 হাত খিচে ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার চেষ্টা করলাম, কিন্তু তা সহ্য করার ধৈর্য বা ক্ষমতা কোনোটাই আমার নেই। আঘাতের অংশ আরো বেশি আঘাত পেতে পেতে হাত অবশ হয়ে আসছে, চোখ বেয়ে জল গড়াচ্ছে। কিন্তু ভাইয়া কিছুতেই ক্ষান্ত হচ্ছে না, একের পর এক আঘাত করেই চলেছে। হঠাৎ মনে হলো আঘাত করা বন্ধ হয়ে গেছে। সাথে সাথে এই কিছু একটা শব্দ আমার কানে আসতেই আমি চমকে উঠলাম। কাঁপতে কাঁপতে জল ভর্তি চোখ পিট করে খুলে সামনে তাকাতেই দেখি ভাইয়া আমার দিকে অগ্নিদৃষ্টি বর্ষণ করছে। তার পাশে দৃষ্টি যেতেই দেখলাম বেতের কিছু অংশ নিচে পড়ে আছে। বুঝলাম আমার হাতেই ভাইয়া বেত ভেঙেছে। তারপরেও রাগ কমেনি, যার কারণে বেত ছুঁড়ে ফেলে দিয়েছে। রাগ কমেনি তার মানে শাস্তি আরো বাকি আছে। ভার্সিটিতে কি হাডুডু খেলার জন্য এসেছো? ক্লাসের মাঝে মন নেই, পড়ার সময় পড়া নেই, বয়ফ্রেন্ডের সাথে ডেটিং এর জন্য এসেছো নাকি এখানে? ভাইয়ার ভয়ঙ্কর গর্জন শুনে ভয়ে নিজেকে তার থেকে একটু দূরে সরিয়ে নিলাম। তারপর কান্না জড়িত কণ্ঠে ফুপিয়ে ফুপিয়ে বললাম, সরি স্যার, এরপর থেকে পড়া করে আসবো। নো এক্সকিউজ। এখানে তোমাদের এসব লো ক্লাস এক্সকিউজ শোনার জন্য আমি বসে নেই। এই মুহূর্তে তুমি মাঠে যাবে। মাঠের মাঝখানে কড়া রোদের মধ্যে 2 হাতে কান ধরে দাঁড়িয়ে থাকবে। এটাই তোমার ক্লাসে অমনোযোগী হওয়ার শাস্তি। ভাইয়ার কথা শুনে অবাক চোখে তার দিকে তাকালাম। ক্লাস ফাঁকি দেওয়ার শাস্তি যদি মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকা হয়, তবে এতক্ষণ ধরে যে গরুর মতন মারলো সেটার কি ছিল? আমি মিটমিট চোখে আশেপাশে চোখ বুলিয়ে নিলাম। ক্লাসের সবাই আমাদের দিকে তাকিয়ে, সবার চোখে ভয় স্পষ্ট। এর আগে কখনো তাদের স্যারকে এতটা হাইপার হতে দেখেনি কেউ। তার থেকে তো বড় কথা, একজন অনার্স 3rd ইয়ারের স্টুডেন্টকে যে কেউ পড়া না পারার অপরাধে এরকম শাস্তি দেয় তা হয়তো তাদের অজানা ছিল। আমি চোখ নামিয়ে নিলাম। এইখানে কি কম অপমানিত হলাম যে মাঠে গিয়ে নিজেকে
আরো বেশি ধুয়ে ধুয়ে অপমান করাতে হবে। আর চোখে একবার আমার পাশে বসা খোকনের দিকে তাকালাম। ছেলেটার যেন আজ গল্প শেষই হচ্ছিল না। ছাগল একটা, ওর জন্যই মার খেতে হলো আমায়। একবার সুযোগ পেলে অছর মারবো ধরে, হারামি কোথাকার। কি হলো আমার, তোমার কানে যায়নি? গেট আউট ফ্রম মাই ক্লাস। আর কোনো কথা না বলে ক্লাস থেকে বেরিয়ে এলাম। প্রায় আধা ঘন্টা যাবত মাঠের মাঝখানে কড়া রোদে কান ধরে দাঁড়িয়ে আছি। সিনিয়র জুনিয়র সবাই আমার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো ভার্সিটিতে এই প্রথম কাউকে এমন শাস্তি পেতে দেখলো। হাত অসম্ভব রকম ফুলে গেছে, যার যন্ত্রণায় ভালোভাবে কানটাও ধরতে পারছি না। তবে আজ এই যন্ত্রণার থেকে বেশি যন্ত্রণা হচ্ছে বুকে। ভাইয়া যে আমায় মারে না তা নয়, কোনো ভুল করলেই ঠাস ঠাস করে গালের মধ্যে মারে, কিন্তু এইভাবে কখনোই মারেনি। খুব কষ্ট হচ্ছে। ভাইয়া কিভাবে পারলো আমায় এভাবে মারতে? একটুও কষ্ট হলো না বুঝি? ভাইয়া এই ভার্সিটির ইংলিশ প্রফেসর, আমাদের 2 ক্লাস পরেই তার ক্লাস। দুটো ক্লাস হতেই খোকনের সাথে গল্প জুড়ে দিয়েছিলাম। এই ফাঁকে কখন যে ভাইয়া ক্লাসে এসে পরে বুঝতেই পারিনি। যখন বুঝলাম তখন অলরেডি ভাইয়ার দৃষ্টি আমার উপর পড়েছে। তার কিছুক্ষণ পরেই পড়ার বাহানা দিয়ে আমার কাছে এসে বেধম পেটানো শুরু করলেন। ক্লাস শেষ হয়ে গেছে। আমার ফ্রেন্ডরা এসে আমায় কোথাও বসতে বললে আমি মানা করে দেই। ভাইয়া যখন কান ধরে থাকতে বলেছে তখন ভাইয়া না বলা অব্দি আমি এই কান ছাড়ছি না। আমিও একরক্ষা টাইপের মেয়ে, দেখি কতক্ষণ আমায় এই রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখতে পারে। আমার কথার সাথে হার মেনে নেয় সবাই, চলে গেল। আর দাঁড়িয়ে রইলাম এই রোদের মধ্যে, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। কিছুক্ষণ পর পর মাথা ঘুরিয়ে উঠছে, কিন্তু আমি আমার জেদ কিছুতেই ছাড়ছি না। যতক্ষণ না ভাইয়া নিজের থেকে আমায় রোদ থেকে সরে যাওয়ার কথা বলছে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরবো না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তৃষ্ণা পেয়েছে, ভীষণ তৃষ্ণা পেয়েছে। জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলাম। তখনই কোথা থেকে ছায়া দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। মিতু, এই নে পানিটুকু খেয়ে নে। আমি পানি খাবো না। উফ, এই পানি ভাইয়া পাঠিয়েছে। ভাইয়া তোকে পানি খেতে বললো, আর একটু তাড়াতাড়ি ছায়ায় গিয়ে বসতে বললো। চল তাড়াতাড়ি এখান থেকে। ছায়ার কথায় আমি কান ছেড়ে ভাইয়ার কেবিনের দিকে গেলাম। ভাইয়া তার কেবিনের সামনে 2 হাত পকেটে রেখে আভার দিকেই তাকিয়ে আছে। তাকে দেখেই আমার চোখের বাঁধ ভাঙলো। হয়তো খুব বেশি অভিমান জন্মে গেছে মানুষটার উপর। গাছের নিচে বসে আছি, আজ চোখের জলেরা ভীষণ অবাধ্য হয়ে গেছে, কিছুতেই আটকাতে পারছি না। আমার পাশে বসে আমার বন্ধুরা আমাকে সান্ত্বনা দিয়েই চলেছে। তখনই খোকন আমার দিকে তার রুমাল এগিয়ে দিল চোখের পানি মুছে নেওয়ার জন্য। আমিও সুযোগ পেয়ে রুমালে চোখের পানি, শুষ্ক নাকের পানিটাও ঝেড়ে নিলাম। নাকটা অনেকক্ষণ ধরেই শিরশির করছিল। ছাদের এক কোণে দাঁড়িয়ে মেঘেদের লুকোচুরি খেলাটা দেখছি। কি অদ্ভুত এই আকাশ! মানুষের থেকে কত দূরে থেকেও তাদের সুখ, কষ্ট, আবেগ, অনুভূতি কত সহজেই আপন করে নিতে পারে। কত সহজে একটা মানুষ ওই আকাশটাকে নিজের থেকেও বেশি ভরসা করে ফেলে। যেই কষ্টটা সবার সাথে ভাগ করতে পারে ওই আকাশের সাথে তা ভাগ করে নেয়। আর ওই আকাশ নিঃস্বার্থভাবে সবকিছুর ভাগ নিয়ে থাকে। যেমন আজ আমার ভেতরের সকল অভিযোগ এই আকাশ একের পর এক শুনেই চলেছে। কখনো তো আরহাম ভাইয়ের প্রতি থাকা অভিযোগগুলো তাকে শোনাতে পারিনি, আজও পারিনি। তাই আজও এই অভিযোগ শোনার মতো এই আকাশ ছাড়ার কেউই নেই। 2 চোখ বন্যায় ভাসছে। আজ ভাইয়া যেভাবে এই কলেজের সবার সামনে আমার অপমান করলো, সেটা না করলেও পারত। সামান্য তার কথা মানিনি বলে এইভাবে শাস্তি দিলেন আমায়। আসলে কি এই শাস্তিটা আমার প্রাপ্য ছিল? ভাইয়া আমায় কখনো বোঝেনি, না বোঝার চেষ্টা করেছে। একবারও ভাবলো না কেন আমি তার কথাটা মানলাম না। ভাববে কেন? যখন ভালোই বাসে না তখন বুঝতে যাবে কেন? আমি পাগলের মতো তার পেছনে ছুটছি, আর ছুটবো না। খুব অভিমান জন্মেছে, খুব। কখনো কথা বলবো না তার সাথে, কখনো না। ছাদে রাতের আকাশ দেখতে দেখতে আমি নিজের ভাবনায় বিলীন ছিলাম। তখনই হঠাৎ মনে হলো আমি হাওয়ায় ভাসছি। ভয়ে আমি হাতের কাছে যাই পেলাম সেটাই ভাঙতে ধরলাম। মুহূর্তেই হাত ব্যথাটাও নাড়া দিয়ে উঠল। নিজেকে সামলে সামনে তাকাতেই দেখি ভাইয়া। আমি ভাইয়ার কোলে, সাথে সাথে তার থেকে মুখ ফিরিয়ে নিলাম। কোনো কথাই বলবো না আজ তার সাথে। তবে আমার মুখ ফিরিয়ে নেওয়াতে আরমান ভাইয়ের কোনো হেলদোল হলো বলে মনে হয় না। সে নিজের মতো সামনে তাকিয়ে আমার
আমাকে নিয়ে আমার রুমে নিয়ে এলো। আমাকে বিছানার উপর বসিয়ে ভাইয়া আমার সামনে টুল টেনে বসে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। আমি সেটাকে না দেখার ভান করে উঠে চলে যেতে চাইলে আরমান ভাই আমার হাত ধরে নিজের সামনে বসিয়ে নিল। আমার হাত ধরায় আমি ব্যথায় কুকড়ে উঠলাম, কিন্তু ভাইয়া সেদিকে ভ্রুক্ষেপ না করে আরো শক্তভাবে চেপে ধরলো আমার হাত। এবার আমার প্রাণ যায় যায় অবস্থা। কে যেন বলেছিল তোকে ভালোবাসার মানুষের দেওয়া ব্যথা যতটা গভীর হবে ভালোবাসা ততটাই গভীর হবে। তাই তো হাতে এখনো পর্যন্ত মলম লাগাসনি, তাই না? আহ ভাইয়া ছাড়ো, লাগছে আমার। কেন, ব্যথা সহ্য করার ক্ষমতা নেই? আমি এবার কোনো কথা বলার অবস্থাতেই রইলাম না, ভ্যা ভ্যা করে কেঁদে দিলাম। এই চুপ, একদম চুপ। এইসব ন্যাকামো করে তুই তোর বয়ফ্রেন্ডের কাছে সিম্প্যাথি পাবে, আমার কাছে নয়। আরমান ভাইয়ের কথা শুনে এবার আমি ব্যথা ভুলে তার দিকে ফেল দৃষ্টিতে তাকালাম। আরো আমার হাত ঝাটকা মেরে ছেড়ে দিয়ে পকেট থেকে মলম বের করে আমার দিকে এগিয়ে দিল। নে, হাতে লাগিয়ে নে এটা। লাগাবো না, লাগাবো না, লাগাবো না, শুনেছো তুমি? লাগাবো না আমি বলেই বিছানা থেকে উঠে চলে আসতে চাইলে ভাইয়া পেছন থেকে উঠে আমার হাতে হ্যাচকা টান দিতেই আমি টাল সামলাতে না পেরে ভাইয়ার বুকের উপর পড়লাম। এই সুযোগে ভাইয়া এক হাতে আমার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। ভাইয়ার এত কাছে আসার কারণে আমার দম বন্ধ হয়ে আসার অবস্থা। ভাইয়ার উষ্ণ শ্বাস আমার মুখের উপর পড়ছে, যা আমার ভেতরে তোলপাড় শুরু করেছে। আমি ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতেই ভাইয়া এবার আমাকে নিজের শরীরের সাথে গভীরভাবে জড়িয়ে নিল। আমি আর ভাইয়ার চোখে চোখ মেলানোর অবস্থায় রইলাম না। ভাইয়ার এত কাছে আসাতে অস্বস্তিতে আমার দম যায় যায় অবস্থা। ভাইয়া প্লিজ দূরে যাও, আমার অস্বস্তি হচ্ছে। আমি কাছে এলেই বুঝি তোর অস্বস্তি হয়। খোকন যখন তোর ক্লোজ হয় তখন অস্বস্তি হয় না? এখানে খোকন কোথা থেকে আসছে? আসছে, আসার কারণ আছে বলেই আসছে। এই মেয়ে এত বেখেয়ালি কেন তুই? কে তোর দিকে কোন নজরে তাকাচ্ছে সেটাও বুঝিস না? ভাইয়ার কথার সব কিছু আমার মাথার উপর দিয়ে গেল, যার কারণে আমি তার চোখের দিকে অবাক চোখে তাকালাম। আমার চাহনি রেখে ভাইয়া এক হাতে আমার পেছনের চুল আঁকড়ে ধরে আমার ঠোঁটের কাটা অংশে তার ঠোঁটের আলতো পরশ এঁকে দিল। ভাইয়ার স্পর্শে আমি কেঁপে উঠলাম, পুরো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আবেশে চোখ করতেই অনুভব করলাম ভাইয়া আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নিয়েছে। এবার যেন আমার পুরো শরীর অবশ হয়ে আসছে। তারপরেও নিজেকে ভাইয়ার বাঁধন থেকে ছাড়ানোর জন্য তার বুকে মৃদু ধাক্কা দিচ্ছি, কিন্তু এতে করে ভাইয়া আরো বেশি আমাকে নিজের গভীরে ডুবিয়ে নিয়ে যাচ্ছে। এবার আমি আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম না, ডুবে গেলাম তার ভালোবাসার পরশের মাঝে। যতই অভিমান করি না কেন, ভালো তো এই মানুষটাকেই বাসি। বেশ কিছুক্ষণ পর ভাইয়া আমার ঠোঁট ছেড়ে গলায় নেমে গেল। গলার নিচে আমার কালো তিলটাতে একটু জোরে কামড় বসাতে আমি ব্যথায় কুকড়ে উঠলাম। ভাইয়া এবার আমার গলা থেকে মুখ তুলে আমার চোখের দিকে তাকিয়ে মাতাল করা কণ্ঠে বলল, আমি চাই না আমার জিনিসে অন্য কারো বাজে নজর পড়ুক। নিজের জন্য নয়, আমার জন্য তো নিজের খেয়াল রাখতে পারিস। ভাইয়ার কথা শুনে আমার বুক ধুকধুক করে উঠল। এই প্রথম ভাইয়া আমায় নিজের বলে সম্বোধন করলো। ভালোবাসো আমায়? কথাটা বলে ভাইয়ার চোখে তাকালাম উত্তর খোঁজার চেষ্টায়, কিন্তু আরমান ভাই আমার সব চেষ্টায় জল ঢেলে আমায় বিছানার উপর ছুঁড়ে ফেলে বলল, বয়স কত তোর? এই বয়সেই প্রেম প্রীতির কথা ভাবিস, লজ্জা করে না? আগে বড় হয়ে নে, তারপর না হয় এসব কথা বলতে আসিস। আর তার আগে হাতে মলমটা লাগিয়ে নে। এইটাও তুমি নিজেই লাগিয়ে দেবে না? মারার সময় তো নিজের হাতেই মেরেছিলে। চাকর নই তোর যে মলম লাগিয়ে দিব। ইচ্ছে হলে মলম লাগা, না হলে ছুঁড়ে ফেলে দে, ডাফার কোথাকার। কথাটা বলে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল আরমান ভাই। আমি অবাকের চরম সীমায়। কি এমন বললাম যার কারণে এত রাগ দেখালো? তবে যাই হোক, ভাইয়া আমায় এটা বলেনি যে ও আমায় ভালোবাসে না, বলেছে আমার বয়স হয়নি। কিন্তু আমি তো 18+, আর কত বড় হতে হবে আমায়? আর যদি প্রেম করারই বয়স হয়নি, তাহলে ও যে আমায় এইভাবে যখন তখন চুমু খায় সেটার বয়স হয়েছে আমার? থুর বাবা, যতই ভাবছি ততই কনফিউশন। আর ভাববো না, তাতে যা হয় হোক, আমার কি? আমি তো জানি আরমান ভাই আমায় কতটা ভালোবাসে, শুধু সেটা মুখে স্বীকার করে না। আর আমি তো তার মুখ থেকে শোনার জন্য পাগল হয়ে আছি। ইস, যখন ভাইয়া আমায় ভালোবাসি বলবে তখন আমার অনুভূতিটা কেমন হবে ভাবতেই গা শিরশির করে উঠছে। উফ, সকাল হতেই আমি আরমান ভাইয়ের ঘরে উকি মারা শুরু করলাম। একটু দেখে তো নেই কি করছে এই লোকটা। তার ঘরের দরজা খুলে মাথা ভেতরে নিয়ে উকি মারলাম।
কিন্তু এ কি, আরমান ভাই কোথায়? পুরো রুমে কোথাও নেই। হতাশ হয়ে যখন চলে আসবো তখনই দেখলাম ভাইয়া ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। হাতের টাওয়ালটা দিয়ে মাথার চুলগুলো ঝাড়ছে। খালি বুক, একটা কাঁচা হলুদ গ্যাবার্ডিং প্যান্টে পরা অবস্থায় রয়েছে। ইস, গোসল করার পর এই লোকটাকে বুঝি এত সুন্দর লাগে। আমি তো জানতাম এই সৌন্দর্যটা শুধু মেয়েদের জন্য, কিন্তু আজ আরমান ভাইকে দেখে সেটা ভুলটাও ভেঙে গেল। ভাইয়ার মাসালওয়ালা বডি, ইচ্ছে করছে একটু ছুঁয়ে দেখি। এ আমার স্বপ্ন নয় তো? একমাত্র স্বপ্নের রাজকুমারী এতটা সুন্দর হতে পারে। ভাইয়া ওয়াশরুম থেকে বেরিয়ে কাবার্ডে এগোতেই আমার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। আমি কাবার্ড খুলতেই আমি তার হাতে নিজে গিয়ে সোজা তার সামনে দাঁড়ালাম। সামনে আরমান ভাই, পেছনে খোলা কাবার্ড আর দুই দিকে ওনার হাত। আমাকে তার বন্দিনী করে রেখেছে। নিজেকে তার বন্দিনী করতে পেরে সত্যি আজ নিজের প্রতি ভীষণ গর্বিত অনুভব হচ্ছে। তুই? কেন, অন্য কারো আসার কথা ছিল বুঝি? আমার কথা শুনে আরমান ভাই চোখ মুখ শক্ত করে আমার দিকে এক কদম এগিয়ে বলল, তুই আমার ঘরে কি করছিস? এই এই কথায় কথায় এরকম আমার কাছে আসার বাহানা একদম খুঁজবে না বলে দিচ্ছি। আমার কথায় ভাইয়া ব্রু কুচকে আরো বেশি কুচকে গেল। তুমি আমার অনেক ক্ষতি করেছো। আচ্ছা, কি কি ক্ষতি করেছি শুনি? তাতে দাঁত চেপে কথাটা বলতেই আমি আমার ঠোঁট, গলা আর হাত দেখিয়ে বললাম, দেখো কত কত জায়গায় ক্ষত করেছো তুমি আমার। ভীষণ ব্যথা হচ্ছে আমার, আর তাই আমাকে ব্যথা দেওয়ার অপরাধে আজ পানিশমেন্ট পেতেই হবে। হোয়াট পানিশমেন্ট? তাও আবার আমি? হ্যাঁ তুমি। একটু দূরে গিয়ে দাঁড়াও। আরমান ভাইয়ের বুকে এক আঙুল রেখে তাকে একটু দূরে সরিয়ে দিয়ে আমি উল্টো ঘুরে কাবার্ডের কাপড় এদিক ওদিক করা শুরু করলাম। কি করছিস কি মিতো তুই? আমার কাপড় চোপড় এইভাবে অগোছালো করছিস কেন? আমি ভাইয়ার কথায় কান না দিয়ে কাপড় অগোছালো করতে ব্যস্ত হয়ে রইলাম। প্রায় বেশ কিছুক্ষণ খোঁজার পর আমি একটা ফ্যাকাশে রঙের শার্ট হাতে ভাইয়ের দিকে ঘুরে দাঁড়ালাম। আজ এই শার্টটা পরেই তুমি ভার্সিটিতে যাবে, আমার পছন্দের রং। তুই কোন জাতের চোখ নিয়ে ঘোরাফেরা করিস? এটাও কারো পছন্দের রং কি করে হতে পারে? আমি কিছু জানি না, তুমি এটা পরবে মানে এটাই পরবে। ইম্পসিবল, আমি এটা পরছি না, সর আমার সামনে থেকে। আচ্ছা, কি করে না পরো আমিও দেখি। বলেই কাবার্ডের লকে লেগে থাকা চাবিটা ঘুরিয়ে কাবার্ড লক করে চাবি খুলে হাতে নিয়ে আরমান ভাইয়ের সামনে থেকে সরে এলাম। এবার আপনি কি করবেন? এই শার্ট ছাড়া আপনার কাছে আর কোনো উপায়ও নেই। মিতো, খুব বাড়াবাড়ি করছিস কিন্তু, চাবি দে আমাকে। না, দেব না। মিতু, স্টপ দেয়ার। চাবি আমায়, নয়তো খুব খারাপ হয়ে যাবে কিন্তু। যা হওয়ার হোক, আমি চাবি দেব না মানে দেব না। আরমান ভাইয়া আমাকে ধরার চেষ্টা করছে, কিন্তু আমি কখনো টেবিলের আড়ালে যাচ্ছি তো কখনো বিছানার আড়ালে। আমি জানি এই ঘরে থাকলে আমায় ধরা পড়তেই হবে, তাই আমি সুযোগ বুঝে ঘর থেকে বের হওয়ার জন্য দরজার দিকে পা বাড়াতেই কেউ পেছন থেকে আমার হাতে হ্যাচকা টানে সোজা পাশের দেওয়ালে চেপে ধরলো। হঠাৎ করে এমন হওয়ায় আমি ভয় পেয়ে যাই। ভয়ের চোটে আপনা আপনি থেকে দুই চোখ বন্ধ হয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামনে পিটপিট করে চোখ খুলতেই দেখি আমি আরমান ভাইয়ার কবলে পড়েছি। আরমান ভাই আমার দুই হাত দুই পাশে দেওয়াল চেপে ধরে আমার খুব কাছে এসে দাঁড়িয়ে আছে। বুঝলাম এবার আর রক্ষে নেই আমার। বলেছিলাম দাঁড়াতে না, নয়তো খুব খারাপ হয়ে যাবে। সরি। তোর সরি দিয়ে আমি কি করব? বলেই আমার হাত থেকে চাবিটা নিয়ে নিল। তোকে আমি পরে দেখে নেব। কথাটা বলেই আরমান ভাই আমাকে ছেড়ে কাবার্ডের দিকে যেতে লাগলো। তখনই রুমের ভেতর দরজা খুলে কাউকে ঢুকতে দেখে আমি চমকে উঠলাম। দরজা খুলে বড় মা ঘরের ভেতরে আসতেই দরজার সামনে আমায় দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, কি রে মিতু, তুই এখানে কি করছিস? বড় মার প্রশ্নের উত্তর কি দেব ভেবে না পেয়ে মাথা চুলকাতে লাগলাম। আসলে বড় মা, আমি আরমান ভাইয়াকে খেতে যাওয়ার জন্য ডাকতে এসেছিলাম। ও, ডাকা হয়ে গেছে, এবার যা এখান থেকে। আর শোন, আরমান খেতে ডাকার জন্য আমি আছি, তোকে এত কষ্ট করতে হবে না, বুঝেছিস? জি বড় মা। মাথা নিচু করে কথাটা বলে ঘর থেকে বেরিয়ে এলাম। যাক বাবা, বেঁচে গেছি। তবে ছোটবেলায় একটা জিনিস খুব ভালোভাবেই লক্ষ্য করেছি আমি, কেন জানি বড় মা সবসময় আমায় এড়িয়ে চলে, বেশি কথাই বলে না। আর যদিও একটু একটু কথা, তাও সবসময় খিচখিচ করে। ফুর, এইসব কথা আমি কেন ভাবছি? বড় মার স্বভাবই তো খিচখিচ করা, সবার সাথেই করে। তবে আমার টেনশন হচ্ছে আরমান ভাইকে নিয়ে। ভাইয়া আজকেও ভার্সিটিতে টিপটপ হয়ে যাবে, আর ভার্সিটির মেয়েরা চকলেটের মতো চিবিয়ে চিবিয়ে খাবে। ফুর, অসহ্য। ভার্সিটির জন্য রেডি হয়ে বসার ঘরে আসতে আমার চোখ ছানা বড়া।
এ কি দেখছি আমি? এই যে ভাইয়া আমার দেওয়া শার্টটা পরেই আছে, এই মুহূর্তে আমার লুঙ্গি ড্যান্স দেওয়া উচিত, এটা ভেবে যে উনি আমার পছন্দের শার্টটা পরেছেন, সেটা যতই খারাপ হোক না কেন। কিন্তু এই মুহূর্তে আমার রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। বেছে বেছে একটা ফ্যাকাশে রঙের শার্ট বের করেছিলাম যাতে ভাইয়াকে প্রতিদিনের মতো হ্যান্ডসাম না দেখায়, কিন্তু এখন তো দেখছি ভাইয়াকে এই রংটা এমন ভাবে খাপ খেয়েছে যেন কোনো ফিল্মের হিরো। ধুর বাবা, সব মেহনত পানি হয়ে গেল। রাগে গজগজ করতে করতে খেতে বসলাম, কিন্তু খাবার গলা দিয়ে কিছুতেই নামলো না। বারবার ভাইয়ার দিকেই চোখ যাচ্ছে, আর তার চোখে চোখ পড়তেই সাথে সাথে চোখ নামিয়ে নিচ্ছি। খাওয়া শেষ হতেই ভাইয়া বেরিয়ে গেল, তার পিছু পিছু আমি আর ছায়াও বেরোলাম। ভার্সিটিতে পৌঁছেই গাড়ি থেকে নেমে চলে আসবো, তখনই ভাইয়া পেছন থেকে ডাকলেন। আমি পিছু ফিরে দেখি আরমান ভাই গাড়িতে হেলান দিয়ে 2 হাত বুকে ভাঁজ করে আমার দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। তোর পছন্দ আছে বলতে হবে, সত্যি শার্টটা একদমই পারফেক্ট আমার জন্য, তাই না? খুব বুঝলাম, ভাইয়া যে আমাকে পচাচ্ছে তা খুব ভালো করেই বুঝলাম। তাই নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে ছিঁড়তে ভার্সিটির ভেতরে চললাম। নিজের উপরেই রাগ হচ্ছে, কেন যে ওই শার্টটা বের করতে গেলাম কে জানি। ভার্সিটিতে প্রবেশ করতেই চোখ গেল সামনের মাঠে, খোকন তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। হারামজাদা আমার উপর বাজে নজরে তাকায়। এর তো আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। নিজের গলার ওড়নাটা ঠিক করতে করতে তার দিকে এগোলাম। বলা যায় না এই ছেলে আবার আমার দিকে নজর নিক্ষেপ করতে পারে। ভালো করে ওড়না কোমরে বেঁধে খোকনের কাছে গিয়ে কোনো কথা ছাড়া উড়াধরা পিটানো শুরু করে দিলাম। হতচ্ছাড়া শয়তান কোথাকার, মেয়েদের দিকে বাজে নজরে তাকানো, তাই না? আজ দেখাচ্ছি মজা তোকে, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই নে, এই নে, এটাও নে, এটাও নে, সাথে আর একটা নে, বোনাস আর একটা নে, আবারও নে। মুখে যা আসছিল তাই প্রলাপ বকতে বকতে বেধক পিটিয়ে যাচ্ছে তাকে, শরীরের সব শক্তি দিয়ে পেটোচ্ছে। সবাই আমাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু আমি আমার হাত ধরলে পা দিয়ে মারা শুরু করি। কিছুতেই আজ ছাড়বো না ওকে। মেয়েদের দিকে বাজে নজরে তাকানো সারা জীবনের জন্য ঘুচিয়ে দেব আজ। নিকৃষ্ট প্রাণী কোথাকার। আমি খুব তৃপ্তি নিয়ে খোকনকে পিটিয়ে যাচ্ছি, এমন সময় আমার হাতে হ্যাচকা টান অনুভব করলাম। টাল সামলাতে না পেরে কিছু একটার উপর হুমড়ি খেয়ে পড়লাম। নিজেকে সামনে তাকাতে দেখি আমি আরমান ভাইয়ের বুকে পড়ে রয়েছি। ভাইয়া দাঁতে দাঁত পিষে আমার দিকে তাকিয়ে বলল, মন ভরেছে? না ভরেনি, আমি ওকে আরো কয়েক ঘা মারবো। বলেই ভাইয়ার দিকে নিজেকে ছাড়াতে চাইলে ভাইয়া আরো জোরে আমার হাত চেপে ধরে। কিন্তু ওর ভরে গেছে। ভাইয়ার কথার আগাগোড়া কিছু না বুঝে তার দিকে ফ্যাল দৃষ্টিতে তাকালাম। স্টুপিড কোথাকার, যখন শরীরে বিন্দুমাত্র শক্তি নেই তখন এই শরীর নিয়ে একটা ছেলেকে মারতে এসেছো কি তার মনের তৃপ্তি মেটানোর জন্য? ভাইয়া কথাটা একটু আস্তে বলায় সবার কানে কথাটা না গেলেও আমার কাছে কথাটা একটা কারেন্টের শকের মতো লাগলো। অবাক হয়ে খোকনের দিকে তাকাতেই আমার চোখ কপালে উঠল। এই ছেলেকে আমি এক্ষুনি মেরে মেরে অতমরা করলাম, সে এইভাবে ফিট হয়ে দাঁড়িয়ে আছে কি করে, তাও আবার ঠোঁটের উপর হাত বোলাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে ও আমার মার নয়, ছোঁয়াগুলোতেই অনুভব করেছে। ছোটবেলায় নিশ্চয়ই হরলিক্স খায়নি, তাই আজ এই অবস্থা। আমি খুবই ইনোসেন্ট মার্কা চেহারা বানিয়ে ভাইয়ার দিকে তাকালাম, যেন এবারের মতো আর আমায় কোনো শাস্তি না দেয়। কিন্তু ভাইয়া দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, তোকে আমি বাড়ি গিয়ে দেখবো, অনেক হিসেব বাকি তোর সাথে। বলে গট করে চলে গেল। আর আমি অসহায়ের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। না জানি বাড়িতে আমার জন্য কি অপেক্ষা করছে। কলেজ থেকে বাড়ি ফিরতেই জুই বিথির সাথে আড্ডা দিতে বসেছি। আজ কিছুতেই এদের থেকে নিজেকে আলাদা করা যাবে না। ভাইয়ের হাত থেকে বাঁচতে হলে আজ এই 2 যমজ বোনদেরই আমার কাজে লাগাতে হবে। সেই বিকেল থেকে রাত অব্দি একেবারের জন্য নিজেকে ভিড়ের থেকে আলাদা করে নিই। জুই, বিথি, মা, বাবা, ছায়া, আরিফ সকলেই আজ আমার উপর প্রচন্ড বিরক্ত, কারণ আমি কোনো কারণ ছাড়াই কথা বলে যাচ্ছি। আমি কি বলছি আমি নিজেও জানি না, শুধু জানি আজ যে করেই হোক আমায় ভাইয়ার হাতে শাস্তি থেকে বাঁচতে হবে। কিন্তু পুরো সময়টা এমন বকবক করেই কাটিয়ে দিলেও রাতের বেলা ঠিকই আমায় আমার রুমে ঢুকতে হলো। ঘরে ঢোকার সাথে সাথে আমি দরজা ভালো করে বন্ধ করে দিলাম, যাতে ভাইয়ার ঘরে না আসতে পারে। দরজা লক ভালো করে চেক করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পিছু ফিরতেই বিছানার উপর কাউকে দেখে চমকে উঠলাম। ঘরের ডিম লাইটের মৃদু আলোয় সবকিছুই আবছা আবছা। কিছুক্ষণের মধ্যে এই আবছা আলোয় চোখে সয়ে এলে বিছানার উপর ভালো করে চোখ বোলানোর চেষ্টা করতেই আমার চোখ চরক গাছ।
এ তো ভাইয়া বিছানায় বসে 2 পা মাটিতে ছড়িয়ে রেখেছে। এই রে, কাম সেরেছে। এখন কি করব? আরমান ভাই আমায় দাঁড়িয়ে থাকতে দেখে নিজেই উঠে আমার দিকে এগোতে লাগলো। ভাইয়াকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে আমার বুক ধুকপুক ধুকপুক করা শুরু করে দিয়েছে। আমি নিশ্চিত আমার এই বুকের ধুকপুকানি ভাইয়ার কান অব্দি পৌঁছাচ্ছে। ভাইয়াকে আমার খুব কাছে আসতে দেখে নিজের অজান্তেই আমার পা পেছনের দিকে চলতে লাগলো। পেছনে যেতে যেতে আমার পিঠ দেওয়ালের সাথে ঠেকে গেল আর ভাইয়া আমার খুব কাছাকাছি চলে এলো। ভাইয়ার উষ্ণ শ্বাস আমার মুখের উপর পড়ছে। এখন কি করব আমি? বুদ্ধি করে পাশ কাটিয়ে চলে আসার চেষ্টা করতেই ভাইয়া তার 2 হাত আমার 2 পাশের দেওয়ালে রাখলো। আজ আমি আবার তার বন্দিনী হলাম। ভাইয়া এত কাছে চলে আসায় আমার প্রায় দম বন্ধ করা অবস্থা। নিজের দম বন্ধ রাখার চেষ্টায় শ্বাসের ঘনত্ব আরো বেশি বেড়ে গেল। চোখ বন্ধ করে ভাইয়ার পরবর্তী পদক্ষেপের অপেক্ষা করতে লাগলাম। তখনই ভাইয়া তার মন কাড়া ভারী কণ্ঠে বলে উঠল, কান ধর। কথাটা শুনে আমি চট করে চোখ মেলে তাকালাম। কি হলো? আমার কথা কানে গেল না? আসলে ভাইয়া। চুপচাপ কান ধর। বুঝলাম, কান ধরা ছাড়া আর কোনো উপায় নেই। কলেজেও মাস্টারগিরি খাটাবে, আবার বাড়িতেও খাটাবে, অসহ্য। মনে মনে হাজার গালি দিতে দিতে আমি 2 হাতে কান ধরলাম। এইবার ভাইয়া গিয়ে আয়েশ করে বিছানার উপর বসতে বসতে বলল, একবার 1 পা উপরে তোল। লও ঠেলা, কান ধরাতেই শেষ নয়, এখন আবার পাও উপরে তুলতে হবে। আজ তো আমি গেছি। কেন যে এই হারামিটাকে মারতে গেলাম কে জানে। আমি নিশ্চিত আজ আর পায়ের ব্যথায় রাতে আমার ঘুম হবে না। প্রায় 2 মিনিট এক পায়ে দাঁড়িয়ে থেকে আমার পা ধরে এসেছে। তারপরও জোর করে আরো 1 মিনিট দাঁড়িয়ে থাকার পর আর পারলাম না। বাধ্য হয়ে বাম পা ফেলে ডান উপরে তুলে দিলাম, মানে 1 পা এক্সারসাইজ করে নিলাম। আরে বাহ, ভাইয়া তো কিছুই বুঝতে পারলো না, অন্ধকারে হয়তো লক্ষ্য করেনি। আমার তো বেশ ভালোই হলো। প্রায় আধা ঘন্টা ধরে কান ধরে 1 পায়ে দাঁড়িয়ে আছি, আর আধ ঘন্টা আমি প্রায় 15-16 বারের মতো পা এক্সচেঞ্জ করেছি, আর ভাইয়া সেটা বুঝতেও পারেনি। ইস, কি যে ভালো লাগছে, কি সুন্দর একটা শাস্তি। এমন শাস্তি পেলে তো আমি সারা জীবন অপরাধ করে যাব। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে প্রলাপ বকছি। এমন সময় ভাইয়ার কণ্ঠ কানে এলো, মিতু এদিকে আয়। আমিও কান ছেড়ে লাফাতে লাফাতে ভাইয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। শাস্তি শেষ ভাইয়া? এইটুকুই শাস্তি ছিল বুঝি? আমি তো আরো কিছুক্ষণ থাকতে পারতাম। এইবার ভাইয়া শোয়া থেকে উঠে বসে বলল, শাস্তি শেষ কোথায়? এখনো তো শুরুই করলাম না। ভাইয়ার কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। বলে কি এই লোকটা, শাস্তি এখনো শুরুই হয়নি, তো আমায় এতক্ষণ কান ধরিয়ে 1 পায়ে দাঁড় করিয়ে রাখার কারণ কি ছিল? শাস্তি শুরু হয়নি মানে? কয়বার পা বদলেছিস? তবা তবা, আমি আর পা বদলেছি? কি যে বলো না ভাইয়া। তাই নাকি? কিন্তু আমি যে গুনলাম 20 বার পা এক্সচেঞ্জ করেছিস। একদমই না, আমি তো মাত্র 16 বারই। ইস রে, আমি কি বলে ফেললাম। মৃত্যু রে, তোর মাথায় সত্যি গোবর ছাড়া আর কিছুই নেই। থুর, আজ তো গাধি একটা তুই। নিজেকে ইচ্ছা মতো গালাগালি করে চোখ পিট পিট করে ভাইয়ার দিকে তাকালাম। অন্ধকারেও ভালো করেই বুঝলাম ও আমার দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। সরি ভাইয়া, আসলে কথা বলতে বলতে ভাইয়াকে উঠে আমার দিকে এগোতে দেখে আমার কথা গলার মধ্যে আটকে গেল। কাপা কাপা গলায় কিছু বলতে যাব তার আগেই ভাইয়া আমার হাতে হ্যাচকা টান মেরে নিজের সাথে মিশিয়ে নিল। এইবার আমার প্রাণ যায় যায়, কি করব কিছুই মাথায় আসছে না। শুধু পরবর্তীতে কি হয় তা দেখা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। ভাইয়া নিজের মুখ আমার দিকে এগোতেই আমি 2 চোখ খিচে বন্ধ করে নিলাম। সাথে সাথে কানের উপর ভাইয়ের উষ্ণ শ্বাস অনুভব করলাম। এখন এই 16 বার তুই নিজে থেকে আমার ঠোঁটে চুমু দিবি। ভাইয়ার ফিসফিস কণ্ঠটা যতটা না আমার হৃদস্পন্দন কাঁপিয়ে দিল, তার থেকেও বেশি চমক দিল ভাইয়ার বলা কথাটা। কি বলছে এসব ভাইয়া? আমি নিজে থেকে ভাইয়াকে চুমু? না না, এটা অসম্ভব। আমি কিছুতেই পারবো না। এইটাও কোনো কথা হলো? আমি নিজে থেকে কি করে? না না, এটা একেবারে ইম্পসিবল। আমি পারবো না। আমার ভাবনার মাঝে ভাইয়া আমাকে ছেড়ে বিছানায় গিয়ে বসে, দেখ মিতু, যা করার তাড়াতাড়ি কর। বেশি ভাবতে যাস না, কারণ তুই জানিস যদি আমি নিজে থেকে কিছু করি তবে সেটা তোর জন্য কতটা কষ্টকর হবে। ভাইয়া প্লিজ এমনটা করিস না, আমি পারবো না। যত কথা বলবি শাস্তি ততই ডাবল হবে।
ভাইয়া প্লিজ। আর একটা কথা বললে 20টা চুমু দিতে হবে। এইবার আমি চুপ করে গেলাম। জানি ভাইয়ার সাথে কথা বলে কোনো লাভ নেই, সে আমাকেই তার ভোগান্তর দিতে হবে। এখন মনে হচ্ছে কেন যে পা বদলাতে গেলাম, এখন তারও প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। মনের মধ্যে অস্থিরতাটা বেড়ে চলেছে, অস্বস্তিতে গা জ্বলে পুড়ে কয়লা বনে যাচ্ছে। তারপরেও ধীর পায়ে ভাইয়ার দিকে এগোতে লাগলাম। ভাইয়ার থেকে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালাম। তারপর চোখ বন্ধ করে একটু ঝুঁকে ভাইয়ার ঠোঁটে আলতো ঠোঁট ছোঁয়ার সাথে সাথে সরে দাঁড়ালাম। মুহূর্তেই বুকের ধুকপুকানিটা 1000 গুণে বেড়ে গেছে। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে আবার তার ঠোঁটের দিকে এগোলাম। এবার আর কি চুমু দিয়ে সরে এলাম না, নিজেকে শক্ত করে আরো একটা চুমু দিলাম। ধীরে ধীরে মনের সংকোচ বোধটা কাটতে লাগলো। খুব সহজভাবেই যখন একে অপরকে চুমু দিতে লাগলাম, ঠিক তখনই আরমান ভাই আমার পেছনের চুল আঁকড়ে ধরে আমায় বিছানায় শুইয়ে দিয়ে নিজেও আমার উপর রাতশোয়া হয়ে আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। ভাইয়াকে আটকানোর চেষ্টা করলে ভাইয়া এক হাতে আমার হাত বিছানায় চেপে ধরলো। এবার আমি বেকাবু হয়ে পড়লাম, আর ভাইয়া নিজের মতো করে আমার ঠোঁটের উপর তার শাসন চালাতে লাগলো। ভাইয়া যখন তার নেশাগ্রস্ত, তখনই দরজায় কেউ একটা নক করলো। দরজায় ধাক্কানোর শব্দে আমি চমকে উঠলাম। নিজেকে ভাইয়ার কবল থেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ভাইয়ার তাতে কোনো ভ্রুক্ষেপ হচ্ছে বলে মনে হচ্ছে না। যেন দরজা ধাক্কানোর শব্দ তার কান অব্দি পৌঁছাচ্ছেই না। এদিকে দরজা ধাক্কানোটাও ক্রমাগত বেড়েই চলেছে। এবার মনে হচ্ছে আমি কেঁদেই দিব। কিরকম একটা অবস্থায় পড়লাম আমি। একদিকে আরমান ভাই, অন্যদিকে দরজার পেছনে আগন্তুক। না জানি দরজার পেছনে কে দাঁড়িয়ে আছে, আর যদি সে আমাকে আর ভাইয়াকে এক ঘরে দেখে নেয় তাহলে কেলেঙ্কারিটাই না হবে। বেশ কিছুক্ষণ পরে ভাইয়া আমায় ছেড়ে উঠে বসলেন, আর আমি ছাড়া পাওয়ার সাথে সাথে এক লাফে উঠে দাঁড়ালাম। দরজায় ধাক্কা ক্রমাগত বেড়েই চলেছে। একটা বড় সড়ো ঢুক গিলে ভাইয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। এখন কি হবে? কেউ যদি এত রাতে আপনাকে আমার ঘরে দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি কথাটা যতটা দুশ্চিন্তার সহিত বললাম, ভাইয়া ততটা দুশ্চিন্ত হলো বলে মনে হলো না। খুব আরাম করে পেছনে 2 হাতে ভর করে বসে আয়েশি কণ্ঠে বলল, সো হোয়াট, সর্বনাশ হবে তোর হবে, আমার কি? আমি তো ছেলে মানুষ না, এটা ওটা বলে কাটিয়ে দেব। তবে তোর কি অবস্থা হবে সেটা তুই ভাব। ভাইয়ার কথা শুনে এবার আমার রাগ হলো, প্রচন্ড রকমের রাগ হলো। একটা মানুষ এতটা নিষ্ঠুর স্বার্থপর কি করে হতে পারে? খারাপ, খুবই খারাপ লোক একটা। কেন যে এর ভালোবাসায় হাবুডুবু খেলাম কে জানে। এখন মাছ দরিয়ায় পড়ে পস্তাচ্ছি তো। একদম ঠিক আছে, আমি এটাই ডিজার্ভ করি। আমার মতো মেয়ে এমনটাই ডিজার্ভ করে। কাজিনকে ভালোবাসবে তাই না? বাস এখন ভালো করে বাস। আমার কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। কেঁদে কেঁদে বন্যা বইয়ে দেওয়ার ইচ্ছে করছে। সবকিছু ভাসিয়ে নিয়ে যাকেই বন্যা। পৃথিবীর কোনো কিছুই যেন বাদ না থাকে। আমি এই পৃথিবীর সব কিছু নির্দয়, পাষাণ, স্বার্থপর। আমার ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে আবারও দরজায় ধাক্কার গতি বেড়ে গেল। এমন ভাবে ধাক্কাচ্ছে যেন এক্ষুনি দরজাটা ভেঙে ফেলবে। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম দরজার দিকে। দরজাটা খুলতেই হুড়মুড় করে বড় মা ঘরের ভেতর ঢুকে এলো। বড় মাকে দেখে ভয়ে আমার বুকের স্পন্দন থমকে গেল। এখন কি হবে? বড় মা তো ভাইয়াকে দেখে ফেলবে। কথাটা ভাবতেই বিছানার দিকে চোখ যেতেই আরমান ভাই ওখানে নেই। ওমা, গেল কই লোকটা? এক্ষুনি তো এখানে ছিল, ভ্যানিশ ট্যানিশ হয়ে গেল নাকি? তবে যাই হোক না কেন, আমি তো এই যাত্রায় বেঁচে গেলাম, এটাই ঢের বাবা। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বড় মার দিকে তাকাতে বড় মা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, এতক্ষণ ধরে কি করছিলি? দরজা খুলছিলি না কেন? আসলে বড় মা, খুব ঘুম পেয়েছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম। তুমি যে দরজায় ধাক্কা দিচ্ছ আমি তো বলতেই পারবো না। তাই নাকি? তা এমন কি মরার ঘুম ঘুমাচ্ছিলি যে এত ঢাকানোর পরেও তোর ঘুম ভাঙেনি? এসব কথা বাদ দাও না, তুমি বলো এত রাতে তুমি আমার ঘরে কি করছো? মিনমিন করে কথাটা বলতেই বড় মা গর্জন করে উঠল। আরমান কোথায় বলতে পারবি? কথাটা শুনেই আমি চমকে উঠলাম। বড় মা এদিক ওদিক নজর দিচ্ছেন। আরমান ভাই কোথায় আমি কি করে বলবো? আমি তো ঘুমিয়েছিলাম না। কেন, কি হয়েছে? না কিছু না, আরমান ওর ঘরে নেই তাই ভাবলাম এখানে এসেছে কিনা। তুই ঘুমো, আমি যাই। কথাটা বলেই বড় মা ঘর থেকে বেরিয়ে গেল। আমি সাথে সাথে দরজাটা লাগিয়ে ঘরের লাইট জ্বালিয়ে দিলাম। খাটের তলা, টেবিলের তলা
বাথরুম, আলমারির পেছনে সব জায়গায় খুঁজেও ভাইয়াকে কোথাও খুঁজে পেলাম না। গেল কোথায় লোকটা? ঘরের এদিক ওদিক দেখতে দেখতে বারান্দায় আসতে দেখি ভাইয়া আমার বারান্দার নিচে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার মানে ভাইয়া পাইপ দিয়ে নিচে নেমে গেছে। আমাকে এক নজর দেখেই ও সেখান থেকে চলে গেল। বুঝলাম ভাইয়া এবার সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকবে। বুকের উপর এক হাত রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। খুব বড় বাঁচা বেঁচে গেছি আজ। নিজের ঘরে এসে ড্রেসিং টেবিলে নিজের প্রতিচ্ছবির উপরেই নজর পড়লো আমার। আমি এক পা দুপা করে আয়নার সামনে দাঁড়ালাম। আমি যে আহামরি সুন্দরী তা তো নয়, গায়ের রং একটু চাপা, শুধু একটু না অনেকটাই চাপা। তারপরও আরমান ভাই আমায় কতটা ভালোবাসে। শুনেছি ভালোবাসার মানুষের অনুভূতি নাকি চোখ দেখেই বোঝা যায়। আমিও বুঝেছি আরমান ভাইয়ের চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। আর এই অনুভূতিটা সেই ছোটবেলা থেকেই দেখে এসেছি। কিন্তু আমি যে তার মুখ থেকে শোনার জন্য ছটফট করছি। আমার অস্থিরতাটা কি ভাইয়া বোঝে না? আরমান ভাই যেদিন আমায় নিজের মুখে ভালোবাসার কথা বলবে, সেই দিন আমার কিরকম অনুভূতি হবে সেটা ভাবতেই আমার পেটে সুরসুরি শুরু হয়ে যায়। ইস, তখনকার অনুভূতিটা কি সুন্দর হবে, তাই না? লজ্জায় নিজের প্রতিবিম্বের দিকে তাকাতেই পারছি না। দুই হাতে নিজের মুখ ঢেকে নিলাম। ইস, কি লজ্জা! নিজের ক্লাসে বসে এক নাগারে লিখে চলেছি। কি লিখছি কি জানি, শুধু যা মনে আসছে তাই লিখে যাচ্ছি। আজ আমাকে লিখতেই হবে। কিন্তু আমার এই লেখার মাঝে বাদ সাধল সুমন। ব্যাটা আমার কলমটাই কেড়ে নিল। এই চ্যাংড়া, কি করছিস? কি কলম নিলি কেন আমার? বেশ করেছি, নিয়েছি, ইচ্ছে হলে আরো নেব। এই কলম কি তোর বাপের সম্পত্তি নাকি? ইচ্ছে হলো আর নিলি? দে আমাকে আমার কলম, লিখবো আমি। আহারে, লিখবো আমি? পড়াশোনায় তো নবঘণ্ট, এখন ইনি আমাদের লেখালেখি দেখাতে এসেছেন। তা কি লিখছিলি দেখি একটু। কেন দেখাবো? দেখাবো না, একটুও দেখাবো না। আগে আমার কলম দে বলছি। এটা এই মুহূর্তে তুই আর পাচ্ছিস না, বুঝলি? বলেই এক বেঞ্চের পেছনে গিয়ে বসলো। আচ্ছা দিবি না তো? দাঁড়া, দেখাচ্ছি মজা। কথাটা বলেই হাতে থাকা খাতাটা মুড়িয়ে তার পিঠে সর্বশক্তি দিয়ে মারা শুরু করলাম। সে আমার হাত থেকে বাঁচার চেষ্টা করে চলেছে আর আমি তাকে মেরেই চলেছি। আর আমার পাশে বসে থাকা বন্ধুরা আমাদের কাণ্ড দেখে হেসেই চলেছে। বুঝলাম না এখানে হাসার মতো কি হলো। আমি একা এত কষ্ট করে মরছি, কোথায় আমায় একটু হেল্প করবে তা না, শুধু দাঁত কেলিয়ে যাচ্ছে হারামির দল কোথাকার। আমি ইচ্ছে মতো সুমনকে খাতার বাড়ি দিয়েই চলেছি। এমন সময় ক্লাসের মধ্যে সুমনকে মারার জন্য খাতাটা উপরে তুলতেই ভাইয়া ক্লাসে এসে হাজির। ভাইয়াকে দেখেই আমি থমকে গেলাম। এটা কি হলো? কোথায় আমি ভেবেছিলাম আজ ভাইয়াকে বোঝাবো আমি পড়াশোনায় কতটা মনোযোগী হয়েছি, তাই লিখতে লিখতে হাত ক্ষয় হলেও লেখা বন্ধ করছি না। কিন্তু হলো তো তার উল্টাটা। এখন কি করব? তাড়াতাড়ি হাতের খাতাটা ভালো করে নিয়ে নিজের বেঞ্চে এসে দাঁড়ালাম। ভাইয়াকে দেখে সবাই অলরেডি দাঁড়িয়ে গেছে, কিন্তু ভাইয়া দরজার কাছে এসে আমাকে ওইভাবে দেখে কিছুক্ষণ থমকে রইল। তারপর কোনো কথা ছাড়াই রুম থেকে বেরিয়ে গেলেন। ভাইয়ার এমন কাজে সবাই হতবাক। আমি বেঞ্চ থেকে সরে জানালা দিয়ে দেখার চেষ্টা করলাম ভাইয়া বাইরে কি করছে। গ্রিলওয়ালা জানালা ভেদ করে দেখলাম ভাইয়া দুই হাত কোমরে রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে। বুঝলাম ভাইয়া নিজের রাগ সংবরণ করার চেষ্টা করছে। তার মানে আজও কি আর আমার নিস্তার নেই? আজও কি তাহলে আমায় মার খেতে হবে? আজ যদি সেদিনের মতো মারে তো এবার আর জীবিত থাকবো না, মরেই যাব আমি। কথাটা ভাবতে আমার অন্তরাত্মা কেঁপে উঠছে। তখনই আমার মনে হলো, আচ্ছা ভাইয়া কি কোনো রকম জেলাস ফিল করছে আমায় নিয়ে সুমনের উপর? কথাটা ভাবতেই আমার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। পেয়ে গেছি রাস্তা। কিভাবে ভাইয়ার মুখে ভালোবাসি কথাটা বের করতে হয় তা খুব ভালোভাবেই বুঝে গেছি আমি। আব দেখো আগে হোতা হ্যায় ক্যা। কিছুক্ষণ পরে ভাইয়া আবার ক্লাসরুমে ঢুকলো, কিন্তু এইবার আর আমার দিকে তাকালো না। না তাকাক, তাতে কি? তবে এবার ভাইয়া দেখবে আমি কি কি করতে পারি। ভাইয়া তার ক্লাস শুরু করে দিল আর এদিকে আমি আমার কাজ। ক্লাসের মধ্যে অনেক বাহানায় সুমনের সাথে কথা বলতে লাগলাম, মুখ টিপে হাসতে লাগলাম, পড়া দেখানোর নাম করে গল্প করা শুরু করলাম। লেখার সময় খাতা থেকে হাত সরিয়ে দেওয়ার নাম করে ওর হাত ধরতেই সামনে থেকে ভাইয়া গর্জনরত আওয়াজ কানে এলো, এনাফ ইজ এনাফ ড্যাম ইট। ভাইয়ার এমন গর্জনে ক্লাসে থাকা প্রায় সকলেই চমকে উঠল। হঠাৎ ভাইয়ার এমন ব্যবহারের কারণ কারোরই মাথায় ঢুকলো না। ভাইয়া টেবিলের উপর দুই হাত দিয়ে দাঁড়িয়ে আছে, রাগে চোখ মুখ লাল রক্তবর্ণ ধারণ করেছে।
ভাইয়ার এই রূপ দেখে আমি নিজেই ভয় পেয়ে গেলাম। এবার এসে আবার আমাকে পিটানো শুরু করবে না তো? মনে মনে হাজারো ভয়কে জয় করার চেষ্টা করলাম, কিন্তু ভাইয়া আমাকে অবাক করে দিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে ভারী কণ্ঠে বলে গেল, ক্লাস ইজ ডিসমিস। আমি ভয়ে ছোটখাটো একটা ঢোক গিললাম। দোষটা কি বেশি হয়ে গেছে? এরপর থেকে আর ভাইয়ার সাথে দেখা হয়নি। কলেজ থেকে আসার সময়ও ভাইয়া একাই চলে এসেছিল, আমাদের নিয়েই আসেনি। তাই আমি ছায়া রিকশায় করে চলে আসি। বাড়ি এসে ব্যাগ নিজের ঘরে রেখে ভাইয়ার ঘরের দিকে এগোলাম। তার ঘরের কাছে আসতেই খুব জোরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ কানে আসতেই চমকে উঠলাম। তাড়াতাড়ি দরজা হালকা খুলে ঘরে উকি মারতে দেখি ভাইয়া 2 হাত কোমরে রেখে ঘরের এক পাশ থেকে ওপাশে পায়চারি করছে। ইডিয়েট, একবার নাম্বারের স্টুপিড মেয়ে একটা, এতবার এত শাস্তি দেওয়ার পরেও আবার সেই ছেলেদের কাছেই গিয়ে ঢলে পড়ে ইডিয়টটা। সহ্য হয় না আমার ওকে কোনো ছেলের সাথে। এই বিষয়টা কি বোঝে না ওই স্টুপিডটা? নিজে নিজে এই কথাগুলো বিড়বিড় করে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চোখ ছোট ছোট করে আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, ভার্সিটির প্রফেসর আমি, আর একজন প্রফেসর হয়ে কিনা নিজের ছাত্রের উপরে জেলাস হচ্ছি, তাও ওই ইডিয়েটটার জন্য। ইউ ফুল। কথাটা বলেই খুব জোরে সামনে থাকা টুলে লাথি মেরে ওয়াশরুমে ঢুকে গেল। ভাইয়ার এহেন কাজে এতক্ষণ আমি মুখ চেপে হাসছিলাম। ভাইয়া ওয়াশরুমে ঢুকতেই আমি রুমের ভেতরে ঢুকে গেলাম। কেন জানি না এই মুহূর্তে আমার ভাঙড়া নাচার ইচ্ছে হচ্ছে। ইস, ভাইয়া আমায় নিয়ে জেলাস, ভাবা যায়? ভাইয়া খুবই আনন্দের সহিত ফ্লোরের উপর পড়ে থাকা টুলটা ঠিক জায়গায় রেখে দিলাম। তারপরে নাচতে নাচতে চলে আসবো, তখনই আমার নজর গেল ভাইয়ার টেবিলের উপর। টেবিলে লাল কার্পেটের উপর নীল ডায়েরিটা যেন খুব বেশি দৃষ্টি আকর্ষণ করছে আমার। একটু কৌতূহল নিয়েই আমি টেবিলের কাছে গিয়ে ডায়েরিটা হাতে নিলাম। এটা কি ভাইয়ার ডায়েরি? কি আছে এই ডায়েরির মধ্যে? ভাইয়ার মনের কথা? এবার কৌতূহলটা যেন আরো বেশি বেড়ে গেল। আমি জানতে চাই ভাইয়ার মনের কথা। তাই অন্যের ডায়েরি তার বিনা অনুমতিতে পড়া অন্যায় জেনেও ডায়েরিটা খুললাম। প্রথম পেজ ফাঁকা পড়ে আছে, কিছুই নেই। তাই আমি আবার একটা পেজ উল্টাতেই যা দেখালো তাতে আমার চোখ কিছুক্ষণের জন্য থমকে গেল সেই পৃষ্ঠায়। ডায়েরির সাদা পাতায় পেন্সিলের কালিতে আঁকা আমার প্রতিচ্ছবি। ছবিটা দেখে যেন চোখ সরানো মুশকিল। হ্যাঁ, এটাই আমি। চোখ, কান, নাক, মুখ সবটাই প্রমাণ করে এটা আমি। কিন্তু তারপরেও কিছু একটা তফাৎ আছে। এই ছবির সাথে আমার চেহারা কিছুতে একটা পার্থক্য আছে, কিন্তু সেটা কি? খুব নিখুঁত ভাবে দেখতে লাগলাম ছবিটাকে। এই ছবির পেছনে আমার চেহারায় কি অমিল আছে? হ্যাঁ, পেয়েছি, অমিল আছে, অনেক অমিল আছে। আর সেই অমিলটা হলো ভালোবাসার। ছবিটা খুব ভালোবাসার সাথে অঙ্কন করা হয়েছে। এই চোখ শুধু এই চোখ নয়, এই চোখে যে হাজারো মায়ার ভিড়। আচ্ছা, আমার চোখে কি আদৌ এতটা মায়া আছে? আমার তো মনে হয় না আছে। আর এই ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসিটা, এই যেন কোনো সাগরের ঢেউ। আমার হাসি কি সত্যি এতটা সুন্দর? আচ্ছা, এই আমি কি আরমান ভাইয়ের মনের আমি? ভাইয়ার মনে আমার এতটা সৌন্দর্য বিরাজ করে? চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়লো। কতটা ভালোবাসলে মানুষ এতটা নিখুঁত ভাবে কারো প্রতিচ্ছবি আঁকতে পারে? আমার কৌতূহল আরো বেড়ে গেল। ভাইয়ার বুকে আমার জন্য ভালোবাসার পরিমাণ জানার আগ্রহ আরো বেশি বেড়ে গেল। তাই আমি আবার একটা পেজ উল্টালাম। আর ওই পেজে যা দেখলাম তা দেখার পর আমার হার্টবিট কিছুক্ষণের জন্য থমকে গেল। নিজেকে আর আটকে রাখতে পারলাম না, শব্দ করে কেঁদেই দিলাম। ডায়েরির সাদা কাগজে বড় বড় অক্ষরে লেখা, ভালোবাসি মিতু। এই লেখাটা দেখে মনে হচ্ছে ভাইয়া যেন আমার সামনে চিৎকার করে বলছে, ভালোবাসি মিতু, খুব 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 বেশি ভালোবাসি তোকে। তুই আমার ঘরে কি করছিস? আমার সেই চিরচেনা চমকদার কণ্ঠটা শুনে আমি চট করে পিছু ফিরে তাকালাম। ভাইয়া টাওয়াল হাতে দাঁড়িয়ে আছে। হয়তো চোখে মুখে লাল আভাটা দূর করার জন্যই চোখে মুখে পানি দিয়েছে। আমার হাতে নিজের ডায়েরিটা দেখে চোখ মুখ শক্ত করে ধমক দিয়ে উঠল। তুই জানিস না কারো অনুমতি ছাড়া তার ডায়েরিতে হাত দিতে নেই? মিনিমাম এই কমন সেন্স টুকু তোর নেই? ভাইয়া আমাকে বকেই যাচ্ছে, কিন্তু আমি তার কথা শোনার মতো অবস্থায় নেই। নিজের অজান্তেই হাত থেকে ডায়েরিটা পড়ে যায়। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। দৌড়ে গিয়ে ভাইয়ার বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কাঁপতে লাগলাম। আজ এত সুখ সুখ কেন লাগছে আমার? যেন পৃথিবীর সব সুখ এসে এই বুকে বাসা বেঁধেছে, আর আমি এই বুকের একমাত্র অধিকারিণী। সত্যি আমি খুব ভাগ্যবতী। এমন ভালোবাসার মানুষ কজনই বা পায়।
ভাইয়া হয়তো আমার এমন কাজে বুদ্ধিহীন হয়ে গেছে, হয়তো ভাবতে পারিনি আমি এমন কিছু করব। এতটা সুখের মাঝেও আমি অনুভব করলাম ভাইয়া ধীরে ধীরে তার হাত তুলছে, হয়তো আমায় নিজের সাথে আরো গভীরভাবে জড়িয়ে নেওয়ার জন্য। তাই আমি আরো শক্তভাবে তার বুকে মাথা গুঁজে দিলাম। এমন সময় বড়মার কণ্ঠ কানে ভেসে এলো। বড়মার ডাক শুনে আমি ছিটকে দূরে সরে গেলাম। নিজের চোখ মুখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম, কিন্তু ভাইয়া এখনো ওইখানেই দাঁড়িয়ে আছে, যেন এখনো তার ঘোর কাটেনি। কিছুক্ষণের মধ্যেই বড়মা ঘরের ভেতরে ঢুকল। আরমান তাড়াতাড়ি রেডি হয়ে। আমাকে দেখে বড়মা কথা বলা থামিয়ে দিল। আমি মাথা নিচু করে আছি আর ভাবছি, বড়মা যদি জিজ্ঞাসা করে আমি এখানে কি করছি তাহলে কি উত্তর দিব। কিন্তু আমাকে অবাক করে দিয়ে বড়মা আমাকে এড়িয়ে আরমান ভাইয়ের দিকে তাকালো। আরমান তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা বেরোবো। এবার মনে হয় ভাইয়ার ধ্যান ভাঙলো। হালকা কেসে বলে উঠলো, কোথায় যাওয়ার কথা বলছো? সেটা না হয় গেলেই দেখতে পাবি, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, সময় নেই। আমি কোথাও যাচ্ছি না। আমি এখানে তোর কোনো মতামত নিতে আসিনি, তোকে বলতে এসেছি তুই যাচ্ছিস মানে যাচ্ছিস, আর কোনো কথা শুনতে চাই না আমি। বলে বড়মা ঘর থেকে বেরিয়ে যেতেই ভাইয়া পা দিয়ে খুব জোরে বেড়ে লাথি মেরে চোখ মুখ শক্ত করে আমার দিকে তাকালো। আর আমি এই শব্দে কেঁপে উঠলাম। বুঝলাম না, বড়মা বাইরে যেতে বলেছে তা নিয়ে এত রাগ করার কি আছে? সামান্য বাইরেই তো যেতে বলেছে। সে সব যাক, আমি এবার মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে এলাম। রাগের মাথায় আমাকে এনে আবার মেরে বসে। রাত 8টা। বসার ঘরে বসে সবাই মিলে একসাথে জবার সিরিয়াল দেখছি। দেখতে দেখতে বিরক্ত বোধটা চরম পর্যায়ে পৌঁছাচ্ছে, কিন্তু আমার মা এই জবার মারাত্মক ফ্যান, একটা এপিসোডও মিস করে না। তার সাথে রিপিট টেলিকাস্ট তো আছেই। উফ, কিভাবে যে মায়ের ব্রেন এই জিনিসটা সহ্য করে কে জানে। তবে আমার টেনশন হচ্ছে ভাইয়াদের নিয়ে। এখন অব্দি এলো না কেন তারা? সে কখন বড় আব্বু, বড় মা, আমার বাবা আর ভাইয়া বেরিয়েছে, কিন্তু এখন অব্দি ফিরলো না। কি করছে এতক্ষণ যাবত বাইরে? আমার ভাবনা শেষ হতে না হতেই দরজায় কলিং বেল বেজে উঠলো। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। হ্যাঁ, ভাইয়ারাই এসেছে। দরজা খোলার সাথে সাথে ভাইয়া ভেতরে ঢুকে সোজা উপরে নিজের ঘরে চলে গেল। চোখে মুখে বেশ গাম্ভীর্যতা ফুটে উঠেছে। ভাইয়ার পিছু পিছু বাকি সবাই ভেতরে ঢুকলো। বাবা, বড় আব্বু, বড় মা গিয়ে সোফায় বসতেই আমি দৌড়ে রান্নাঘরে গেলাম ওদের জন্য পানি আনতে। পানির ট্রেটা নিয়ে তাদের কাছে যেতে যেতেই বড় মা কথাটা কানে এলো। যাক বাবা, এতদিনে টেনশন ফ্রি হলাম, ছেলেটার বিয়েটা একেবারে ফাইনাল করেই এসেছি। কথাটা শুনতেই আমি থমকে গেলাম। মাথা কাজ করা বন্ধ করে দিল। কি বলছে কি বড় মা? তার মানে তারা ভাইয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছিল? ভাইয়া তাহলে বিয়ে করতে যাচ্ছে, তাও আবার অন্য কাউকে? আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, যেন এক্ষুনি হাতে গ্লাসগুলো পড়ে যাবে। বাবার কথায় আমার ধ্যান ভাঙলো। হাতে থাকা ট্রে তাদের সামনে ধরতেই তারা পানির গ্লাস তুলে নিল, শুধু বড় মা ছাড়া। আমি পানির ট্রেটা টেবিলের উপর রেখে সবার পেছনে এসে দাঁড়ালাম, যেন কারোর নজর আমার উপর না পড়ে। সবাই ভাইয়ার হবু বউকে নিয়েই কথা বলছে। সে কত সুন্দর, সে কত স্মার্ট, কিন্তু এইসব শুনে যে আমার বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে সেটা কারোর নজরে পড়ছে না। নিজেকে আর আটকাতে পারলাম না। সবার আড়ালে হয়ে ওখান থেকে চলে এলাম। ভাইয়ার নামের সাথে জুড়ে দেওয়া অন্য মেয়ের নাম, এই জিনিসটা যেন আমার একদমই সহ্য হচ্ছে না। মনের মধ্যে আবারও হাজার অভিযোগ জমা হলো ভাইয়ার বিরুদ্ধে। তাই ছাদে চলে এলাম। আজ আবার এই আকাশকে আমার অভিযোগ শুনতে হবে। কেন কেন ভাইয়া আমার সাথে এমনটা করলো? ভাইয়া তো ওখানে ছিল না, তাই না? তার সামনে সবাই তার বিয়ের কথা ঠিক করলো, অথচ সে কিছুই বলল না। হয়তো ওই মেয়ে খুব বেশি সুন্দর, তাই তো আমার কথা ভুলেই গেছে। ও কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। আমি কি করে অন্যের সাথে ভাইয়াকে সহ্য করব? সামান্য নাম শুনতেই তো আমার বুকটা ফেটে যাচ্ছে। এখন কি করব আমি? কান্না ছাড়া যে আর কিছুই অবশেষ রইল না আমার। আপন মনে আকাশের দিকে তাকিয়ে কেঁদেই চলেছি। তখনই নিজের পেটে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠলাম। মুহূর্তেই ওই হাত টেনে পিঠ থেকে তার বুকে ঠেকালো। বুঝতে বাকি রইল না এই হাতের মালিকটা কে। রাগে মাথার রক্ত টকবক করা শুরু করলো। আর সহ্য হলো না। আমি ভাইয়ার দিকে ঘুরেই 2 হাতে তার বুকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না।
বরঞ্চ ও আমাকে আরো গভীরভাবে নিজের সাথে জড়িয়ে নিল। আমি তার বুকে ধাক্কা দিয়ে নিজেকে সরানোর চেষ্টা করেই যাচ্ছি। তুমি ছাড়ো আমায়। কেন এসেছো এখানে? কষ্ট দিয়ে সেটাতে মলম লাগাতে? সেটা তো আবার পুরনো দিনের অভ্যাস এখন তোমার। তুমি খুব বাজে একটা লোক। যদি বিয়ে অন্য কাউকে করার ছিল তাহলে কেন কেন আমার এত কাছে এসেছিলে? আমার শরীর কি তোমার কাছে সস্তার মনে হয়? শুধুমাত্র তোমার সায় আজ আমি তোমায় এতটা ভালোবেসে ফেলেছি। এত অপমান সহ্য করেও আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য ছটফট করেছি। এই সব কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য। কেন কেন এত আশকারা দিয়েছো আমায়? ভালো যদি নাই বাসবে তাহলে কেন ভালোবাসার মানাটা শেখালে আমায়? কেন এত কষ্ট দিচ্ছ? সহ্য হচ্ছে না আমার। ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে পড়ছি আমি। দয়া করে আর কষ্ট দিতে এসো না। আর সহ্যের ক্ষমতা নেই আমার। এক নাগারে কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়লাম তার সামনে। এতে তার কি ভাবান্তর হলো বলতে পারবো না, কিন্তু হঠাৎ করেই কানের কাছে কার উষ্ণ শ্বাস অনুভব করলাম। ম্যাজিক দেখবি মিতু? ফিসফিস করে কথাটা বলেই ভাইয়া আমার দিকে তাকালো, আর আমি তার কথার মানে বুঝতে না পেরে ফ্যাল করে তার চোখের দিকে তাকালাম। এটা কি মজা করার সময় যে ও আমায় এখন ম্যাজিক দেখাতে চাইছে? আমি কি বাচ্চা মেয়ে নাকি যে ম্যাজিক দেখেই আমি সব কষ্ট ভুলে যাব? এইসব ভাবনার মাঝেই আমি অনুভব করলাম আমি হাওয়ায় ভাসছি। ভালো করে খেয়াল করে দেখলাম ভাইয়া আমায় কোলে তুলে নিয়েছে। কি করতে চাইছে কি ভাইয়া? কিছুই তো বুঝতে পারছি না। বসার ঘরে বসে থাকা সকলে আমাদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। সকলের এমন চাহনি আমায় বেশ অস্বস্তিতে ফেলছে, যার কারণে আমি বারবার নিচু গলায় ভাইয়াকে আমায় নামাতে বলছি, কিন্তু ভাইয়ার তাতে কোনো হেলদোল হচ্ছে না। ও নিজের মতোই আমায় কোলে নিয়ে সবার সামনে দিয়ে বাড়ির বাইরে চলে এলো। পেছন থেকে বাবা, বড় আব্বু, বড় আম্মু অনেক ডাকার পরেও সে শুনলো না। আমি ভেবে পাচ্ছি না কি হচ্ছে আমার সাথে, কি করতে চাইছে ভাইয়া, আর কোথায় বা যাচ্ছি আমরা। আমার সকল ভাবনার মাঝে ভাইয়া আমাকে গাড়ির সামনের সিটে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দরজা লাগিয়ে দিল, আর ও নিজে ড্রাইভিং সিটে এসে বসলো। কোথায় যাচ্ছি আমরা? চেহারায় রাগী ভাব এনে কথাটা বললাম, কিন্তু তাতে কোনো কাজ হলো বলে মনে হলো না। ভাইয়া স্বাভাবিকভাবেই নিজের পকেট থেকে ফোন বের করে ওইটাতে মনোযোগ দিল। এবার আমার মাথা 100 ডিগ্রি ঘুরে গেল। এখানে আমি মরছি আমার জ্বালায়, আর উনি মনের সুখে ফোন টিপতে লাগলেন। রাগের মাথায় তার হাত থেকে ফোনটা কেড়ে নিতে চাইলেই ভাইয়া হাত সরিয়ে আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। আমার দিকে তাকিয়ে থেকেই হাতের ফোনটা পকেটে পুরে এইবার গাড়ি চালাতে শুরু করলো। এইবার আমার টনক নড়ে উঠল। এই গাড়ি থামাও। কোথায় যাচ্ছি আমরা? কোথায় নিয়ে যাচ্ছ আমায়? আমি কোথাও যাব না তোমার সাথে। শুনেছো তুমি? আমি তোমার সাথে কোথাও যাব না। গাড়ি থামাও বলছি। এক নাগারে বকবক করতে করতে তার স্টিয়ারিং এ থাকা হাত ধরে টানাটানি করছি, আর ভাইয়া একদম ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়ি চালাচ্ছে। বকবক করতে করতেই হঠাৎই আমার মনে হলো গাড়ি থেমে গেছে। আমি ভাইয়ার হাত ধরে থাকা অবস্থাতেই আশেপাশে তাকালাম। হ্যাঁ, গাড়ি থেমে গেছে। তাহলে কি ভাইয়া আমার বকবকারিতে রাগ করে গাড়ি থামালো? এইবার আমার ভয় লাগা শুরু করলো। ছোটখাটো একটা ঢোক গিলে ভাইয়ার দিকে তাকাতেই দেখি ভাইয়া গাড়ি থেকে নামছে। আরে কোথায় যাচ্ছ? আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ভাইয়া গাড়ি থেকে নেমে আমার পাশে এসে গাড়ির দরজাটা খুলে শটান আমায় কোলে তুলে নিল। ভাইয়ার এমন বিহেভিয়ারে সত্যি আমি অবাক হচ্ছি। আসলে কি করতে চাইছে ভাইয়া, আর আমরা কোথায় বা যাচ্ছি? আমি জায়গাটা চেনার জন্য আশেপাশে তাকালাম। হঠাৎই আমার চোখের সামনে অফিসে টাঙানো বোর্ডের উপর আটকে গেল। সাথে সাথে বুকটা ধরাস করে উঠল। এ তো ম্যারেজ রেজিস্ট্রি অফিস, কিন্তু ভাইয়া আমায় এখানে কেন নিয়ে এলো? না, আর এই লোককে বিশ্বাস করা যাবে না। এর মতলব আমার কাছে ঠিক লাগছে না। তাই নিজের শরীরের সর্বশক্তি দিয়ে নিজের হাত পা ছোড়াছুড়ি শুরু করে দিলাম। ছাড়ো আমায়, আমি কোথাও যাব না। আমায় এখানে কেন নিয়ে এসেছো? আমি যাব না তোমার সাথে, ছাড়ো বলছি আমায়। হাত পা ছোড়াছুড়ি করেও কোনো লাভ হলো না। ভাইয়া খুব শক্ত করে আমায় ধরে অফিসের ভেতর ঢুকলো। ও ভেতরে ঢুকতেই দুজন ছেলে ওর সাথে এসে দাঁড়ালো। আমি এই দুজন ছেলেকে চিনি, আরমান ভাইয়ের বেস্ট ফ্রেন্ড রনি আর পিয়াস। ছোট থেকে খুব ভালো বন্ধু এরা। ওর কাছে আসতে আরমান ভাই তাদের উদ্দেশ্যে বলে উঠল, সব রেডি তো? হ্যাঁ, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আরে আমি কাজী সাহেবকেও রেডি করে রেখে দিয়েছি, শুধু তোদের আসার অপেক্ষায় ছিল। রনি ভাইয়ার কথা শুনে আমার ভয় আরো দ্বিগুণ বেড়ে গেল। একটা ঢোক গিলে ভাইয়ার দিকে তাকালাম। ইয়াস ভাইয়া আমায় আরমান ভাইয়ার কোলে দেখে দাঁত কেলিয়ে বলে উঠল, কিরে ভাই, শেষমেশ ভাবিকে তুলে নিয়ে এলি?
অত কথা বাদ দে আর নিজেদের কাজে মন দে। বলেই আমার একটা চেয়ার বসিয়ে দিল। আমার সামনেই একজন উকিল কালো কোট পরে বসে আছে। উকিল মহাশয় ভাইয়ার সামনে কিছু কাগজ আর একটা কলম এগিয়ে দিল। ভাইয়া কলমটা হাতে নিতেই আমি একটা ঢোক গিললাম। আস্ত ঢোক গিলে গিয়েই আমার পেট ভরাতে হবে দেখছি। আরে আমি তো ভুলেই গেছিলাম, এত কিছুর মাঝে তো আমার ডিনারটাই হয়নি। আমি হয়তো একা একাই একজনকে বিপদে পড়লে খাওয়ার কথা মনে পড়ে। খাওয়ার কথা মনে পড়তেই আমার প্রচন্ড রকম খিদে পেল। খিদে পেট চোচো করতে লাগলো, কিন্তু নিজের খিদেটাকে এই মুহূর্তে দমন করে ভাইয়ার দিকে মনোযোগ দিলাম। ভাইয়া হাতে কাগজ নিয়ে সাথে সাথে সাইন করে দিল। তার সাথে রনি ভাইয়ার পিয়াস ভাইও। বুঝলাম তারা সাক্ষী হিসেবে সাইন করলো। এবার এলো আমার পালা। ভাইয়া আমার দিকে তাকাতেই আমার বুক ধুক করে উঠলো। অলরেডি আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। পালাবো নাকি? কিন্তু তার জন্যও তো হাত পা চলার দরকার। আমার তো হাত পা কিছুই কাজ করছে না। ভয়াতুর দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া আমার কাছে এগিয়ে আসছে। আমার কাছে এসেই পেপারটা আমার সামনে তুলে ধরলো। সাইন কর। না, আমি সাইন করব না বলেই আমি মুখ ঘুরিয়ে নিলাম। কি করে করব সাইন? যতই আমি আরমান ভাইকে ভালোবাসি না কেন, তবু আমার জীবনে আমার বাবা মার প্রায়োরিটিটা অনেক বেশি। তাদের না জানিয়ে আমি কি করে বিয়ে করে নিতে পারি? আমি চাই আরমান ভাইকে বিয়ে করতে, কিন্তু এইভাবে নয়। পরিবারের সম্মতিতে বাবা মাকে সামনে রেখে বিয়েটা করতে চাই। মা বাবারও তো কত ইচ্ছে আছে আমার বিয়ে নিয়ে। আমি কি করে তাদের এইভাবে ঠকাতে পারি? আমার কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। ভাইয়া যদি আমায় বিয়ে করতে চায় তো কথাটা সবার সামনে কেন বললো না? এভাবে সবার আড়ালে বিয়ে করার মানে কি? এসব ভাবনার মাঝে আমি অনুভব করলাম আমার চেয়ার দুলছে। হঠাৎ এমন হওয়ায় কিছুটা ভরকে গেলাম, কিন্তু নিজেকে সামলে নিয়ে বুঝলাম ভাইয়া আমাকে তার দিকে ঘুরিয়ে দুই পাশে চেয়ারের হাতলে হাত রেখে একদম আমার মুখের কাছে মুখ এনে বলল, সাইন করবি নাকি আমি ওই মেয়েকে গিয়ে বিয়ে করে নেব যার সাথে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছে? 5 কালেমা 3 বার কবুল আর 101 টাকা দেনমোহরে আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো। এই মুহূর্তে নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় স্বার্থপর বলে মনে হচ্ছে, যে নিজের সুখের জন্য বাবা মাকে এইভাবে ঠকালো। বাড়িতে গিয়ে কিভাবে সবার সামনে দাঁড়াবো আমি? কিভাবে তাদের জানাবো আরমান ভাইকে পাওয়ার লোভে আমি তাদের শখ আহ্লাদকে জলাঞ্জলি দিয়ে এসেছি? তারা কি সহ্য করতে পারবে এটা? বাবা মাকে কি করে বলবো যে তাদের মেয়ে এতটা স্বার্থপর হয়ে গেছে? খুব কান্না পাচ্ছে আমার, খুব। আমার সাথেই কেন এমন হয় আমি বুঝি না। যেখানে আরমান ভাইকে বিয়ে করার খুশিতে আমার লাফানো উচিত, সেখানে আমি কিনা বাবা মাকে কি জবাব দেব সেই ভাবনায় বিভোর। আমার ভাবনার মাঝেই আরমান ভাই আমায় কোলে তুলে নিলেন। বুঝতে পেরেছি এই লোক জামায় আর হাঁটতেই দেবে না। সেই কখন থেকে শুধু কোলেই চড়ে বেড়াচ্ছি ছোট বাচ্চাদের মতো। আমি অসহায় দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া প্লিজ নিচে নামাও, আমায় বাড়ির লোক এভাবে দেখলে আমায় অস্বস্তিতে পড়তে হবে, প্লিজ। আমার মিনতির সুরও বুঝি তার কান অব্দি গেল না। সে নিজের মতোই হেঁটে চলেছে। কিছুক্ষণের মধ্যে বাড়িতে ঢুকতেই দেখলাম সকলে এখনো বসার ঘরেই বসে আছে। সবার চোখে মুখে চিন্তার ছাপ। নিশ্চয়ই আমাদের জন্যই চিন্তা করছিলেন। কিন্তু মুহূর্তেই আরমান ভাইয়ের কোলে আমায় দেখে এই চিন্তার ছাপটা বদলে গিয়ে সবাই অবাক চোখে আমাদের দিকে তাকালো। আরমান ভাই সবার সামনে এসে আমায় কোল থেকে নামিয়ে দিল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে বড় আব্বু বলে উঠল, এটা কি রকম আচরণ আরমান? এত রাতে কোথায় গিয়েছিল তোমরা? বিয়ে করতে। কি বলছিস কি আরমান? যা বলছি সত্যি বলছি। এসবের মানে কি? পাগল হয়ে গেছিস তুই? এখানে তোর বিয়ে ঠিক হয়ে গেছে আর তুই কি না মিতুকে বিয়ে করে নিয়ে ঘরে ঢুকলি? আমাদের একবারও জানানোর প্রয়োজনও বোধ করলি না? বাবা, বিয়েটা ঠিক সময় যখন তোমরা আমার মতামত নেওয়ার প্রয়োজন বোধ করনি, তখন আমিও বিয়ে করার সময় তোমাদের মতামত নেওয়ার প্রয়োজন বোধ করলাম না। আরমান ভাইয়ের এই কথার মাঝেই মা আমার সামনে এসে দাঁড়ালো। এসব কি শুনছি কি মিতু? তুই এতটা নিচে নেমে গেলি? এরকমটা করতে লজ্জা হলো না? নিজের ভাই সমতুল্য কাজিনকে তুই বিয়ে করে নিলি? তোকে আমি... বলেই আমাকে মারার জন্য হাত তুলতেই আরমান ভাই আমার সামনে এসে দাঁড়ালো। মায়ের দেওয়া চড়টা তার বাহুতে গিয়ে লাগলো। আরমান, সরে দাঁড়া তুই। আজ আমি এই মেয়েকে মেরেই ফেলবো। কাকিমা, ভুলে যেও না তুমি তার গায়ে হাত তুলতে যাচ্ছ। সে এখন আমার বিয়ে করা
স্ত্রী, আর আমার স্ত্রীর গায়ে হাত তোলার অধিকার আমি কাউকে দেইনি। আমি ওর মা, আমার অধিকার আছে ওর ওপর। কিন্তু ওর স্বামী, আর স্ত্রীর ওপর সর্বপ্রথম অধিকার তার স্বামীর থাকে। কথাটা শেষ হতে না হতে আরমান ভাইয়ের গালে খুব জোরে একটা চর বসলো। চরটা আর কেউ নয়, বর্মা মেরেছে। নাটক করছিস সেখানে? সার্কাস চলছে? আরে তুই যদি একটা রাস্তার পাগলকে বিয়ে করে নিয়ে আসতি, তাকেও আমি সসম্মানে বরণ করে ঘরে তুলতাম। কিন্তু এই অপয়া মেয়েকে কখনো আমি এই বাড়ির বউ হিসাবে মানব না। এই মেয়ে তোর জীবন ধ্বংস করে দেবে। সর্বনালী এই মেয়ে, যার জীবনেই যাক না কেন তার জীবনে ধ্বংস করে দেয়। মা, ভুলে যেও না, তুমি যার সম্পর্কে কথাগুলো বলছো সে এখন আমার স্ত্রী। নিকুচি করেছে তোর স্ত্রী, মানে না এই অপয়াকে তোর স্ত্রী হিসাবে। তোকে আমি বারবার বলেছিলাম এই মেয়ের থেকে দূরে থাক, দূরে থাক। এই মেয়ে তোর জীবন ধ্বংস করে দেবে। জন্মের পর থেকে শুধু ধ্বংসই করে এসেছে। জন্মের পরপরই নিজের ব্যবসাটা খেলো, সাথে 2 বছরের জেলও হলো। তারপরে নিজের মাকে বান্দি বানালো। সেদিনে ওই পীর বাবাও এই মেয়ের হাত গণনা করে বলেছিল, এর জীবনের সাথে যেই জড়াবে তার জীবন ধ্বংস ছাড়া আর কিছুই হবে না। আর সেই কথা সত্যিই প্রমাণ হলো যখন এই গ্রামে তার নানা বাড়ি পা রাখতে না রাখতেই বন্যায় তাদের ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে গেল। আর কিছুক্ষণ আগেও 2বার বিয়ে ভাঙলো এই মেয়ের। আর কি প্রমাণ চাই এই মেয়ের অপয়া হবার? কতবার আয়েশাকে বললাম এই মেয়েকে দূরে কোথাও রেখে আসতে, কিন্তু ও তো কোনো কথাই শুনলো না আমার। বরঞ্চ এখন আমার ছেলের ঘাড়ে এই মেয়েকে চাপাতে চাইছে। কিন্তু মা হয়ে নিচে ছেলের এত বড় ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। এই সর্বনালীকে আমি কিছুতেই আমার ছেলের জীবনে আসতে দেব না। বড়মা এক নাগারে কথাগুলো বলেই যাচ্ছে, কিন্তু আমার আর শোনার ক্ষমতা নেই। সবকিছু কেমন যেন আবছা আবছা লাগছে। চোখের জলটাও অবাধ্য হয়ে এসেছে। আমি অপয়া, সর্বনাশী। আজ বাবা মার এই অবস্থার জন্য আমি দায়ী। শুনেছিলাম আমি ছোট থাকতেই মায়ের একটা অ্যাক্সিডেন্টে মা দ্বিতীয়বারের মতো মা হওয়ার ক্ষমতা হারায়। কিন্তু সেটা যে আমি দায়ী সেটা কখনোই বুঝতে পারিনি। শুনেছিলাম বাবা খুব শখ করে আমার নামে একটা কোম্পানি খুলেছিলেন, কিন্তু কারোর দেওয়া ধোকার কারণে বাবার কোম্পানি ডুবে যায়, যার সাথে 2 বছরের জেলও হয়। এরপর আর বাবা নতুন করে কোনো ব্যবসা শুরু করতে পেরেছিল নাই, কোথাও জব পেয়েছিল। তখন থেকেই বড় আব্বুর দয়ায় আমরা বেঁচে আছি। সবকিছু আমার জন্য হয়েছে, আমার পুরা কপালের জন্য। হতে পারে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, কিন্তু যা বলেছে তা তো সব সত্যিই বলেছে। আমি নাড়ু বাড়ি যাওয়ার পরের দিনই তাদের ঘর বাড়ি বন্যায় ভেসে যায়। তার মানে বড় মা ভুল কিছু বলেনি। আমি অপয়া, সর্বনাশী। আমার জীবনের সাথে যেই জড়াবে তার জীবনই ধ্বংস হয়ে যাবে। নিজের অজান্তেই যে কখন 1 পা 2 পা করে ছাদে চলে এসেছি বুঝতেই পারিনি। হাত পা অবশ হয়ে আসছে, দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও নেই। ছাদের মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়লাম। কাঁদতে ইচ্ছে করছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে আমার। এতদিন আমার জন্য সবার জীবন নষ্ট হয়ে এসেছে, আর এখন আরমান ভাইয়ের জীবনও আমার সাথে গেছে। তার কিছু ক্ষতি হয়ে যায় তখন? না, তার কিছু হয়ে গেলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি কি করে তার ক্ষতির কারণ হতে পারি? ভালোবাসি তাকে, নিজের থেকেও বেশি ভালোবাসি। তার জন্য সবকিছু করতে পারি, সবকিছু। হঠাৎ মনে হলো কেউ আমার পাশে হাঁটু গেড়ে বসলো। আমার কাঁধে হাত রাখতেই আমি ঘুরে আরমান ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম। নিজের মনটাকে হালকা করা খুব জরুরি এখন আমার। ভাইয়া আমায় জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হয়তো কিছু বলতে যাবে, কিন্তু তার কিছু বলার আগেই আমি বলে উঠলাম, আজ আমায় নিজের করে নেবে আরমান ভাই? আমার কথায় আমার মাথায় বোলানো তার হাত থমকে গেল। আমি এমন কিছু বলবো হয়তো আশা করেনি, কিন্তু আমি চাই আজ তাকে নিজের করে পেতে, নিজের সব কষ্টকে ধুয়ে মুছে নিংড়ে ফেলতে। আরমান ভাই প্রায় অনেকক্ষণ ধরেই নীরবতা পালন করছে, আর আমি তার বুকে মাথা রেখে তার বুকের ধুকপুক ধুকপুক শব্দটা শুনছি। আজ বুকে শুধু হতাশাই ধরা দিচ্ছে। আজ আরমান ভাইয়ের এই হতাশার কারণটাও আমি। সবকিছুর জন্য শুধু আমিই দায়ী, শুধুই আমি। আমার এই ভাবনায় বিচ্ছেদ ঘটিয়ে আরমান ভাই হঠাৎ করে আমায় কোলে তুলে নিচের দিকে যাওয়া শুরু করলো, আর আমি চুপচাপ তার বুকে মাথা রেখে বুকের হতাশাগুলো গুনছি। কারণ আমি জানি এই মুহূর্তটা শুধু তার আর আমার। এরপর কি হবে তা কালকের ওপরেই নির্ভর করছে। প্রায় ভোর রাত, আমি আরমান ভাইয়ের বুকে মাথা রেখে শুয়ে আছি। আরও আমায় এক হাতে জড়িয়ে বিভোরে ঘুমাচ্ছে। ঘুমের মাঝেও আমায় জড়িয়ে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই কোথাও পালিয়ে যাব। কথাটা ভাবতেই আমার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল।
আমি মাথা তুলে তার দিকে তাকালাম। ইস, কি মায়া এই মুখে। ঘুমিয়ে থেকে যেন এই মায়া আরো বেশি বৃদ্ধি পেয়েছে। আমি তার গালের খোঁচা খোঁচা দাড়িগুলোতে আলতো করে হাত ছুঁয়ে দিয়ে আবার তার বুকে মাথা রাখলাম। কতদিনের লোভ ছিল এই দাড়িগুলো ছুঁয়ে দেওয়ার, আজ তা পূরণ হলো। ফজরের আজানের ধ্বনিতে আমি আরমান ভাইয়ের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসলাম। চুলগুলো হাত খোপা করতে করতে কাবার থেকে নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। চোখগুলো ভীষণ জ্বালা করছে, অত সারা রাত ঘুম না আসার কারণে। আসলে আমি ঘুমাতেও চাইনি, আরমান ভাইয়ের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তকে শুধু অনুভব করতে চেয়েছি। ঘুমের পরে এই রাতে একটা ছোট্ট মুহূর্ত আমি মিস করতে চাইনি। এই মুহূর্তগুলোকে নিয়েই তো বাকি জীবন কাটাতে হবে। আচ্ছা, আমি কি পারবো তাকে ছাড়া থাকতে? না, পারতে আমাকে হবেই। আরমান ভাইয়ের জন্য হলেও আমাকে পারতে হবে। তার ভালোর জন্য আমাকে সবকিছুই পারতে হবে। এক বুক ফোলানো দীর্ঘশ্বাস ফেলে শাওয়ার শেষে অজু করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। ফজরের নামাজটা কাজা করলাম। নামাজ শেষে জায়নামাজ গুছিয়ে রেখে আরমান ভাই এক গাদা বই থাকা টেবিলের কাছে গেলাম। একটা নোট পাতার মধ্যে দিয়ে ছিঁড়ে ওটাতে লিখতে বসলাম। লেখাটা ততটাও ভালো না, ভাঙা ভাঙা হাত, বাঁকা বাঁকা অক্ষরে মনে আসছিল, তাই লিখে যাচ্ছিলাম। আজ এই লেখাটা আমাদের জীবন বদলে দেবে। এই চিঠিটায় আরমান ভাই আর আমার দুজনের পথ আলাদা করে দেবে। আচ্ছা, সামান্য একটা চিঠির উপর ভিত্তি করে কি ভাইয়া আমাদের থেকে দূরে সরে যাবে? একবারের জন্য খোঁজার চেষ্টাও করবে না? সে যাই করুক না কেন, আমি চাই ভাইয়া আমায় ভুলে যাক, নিজের জীবন নিজের মতো করে সাজিয়ে নিক। আমার মতো একটা পোড়া কপালের জন্য ও কেন নিজের জীবনে সর্বনাশ ডেকে আনবে, আর আমিই বা কি করে তা হতে দেই? ভাইয়ার ভালোর জন্য আমাকে তার জীবন থেকে দূরে যেতেই হবে, অনেক দূরে যেতে হবে। চিঠিটা লেখা শেষ করে কাগজটা ভাঁজ করে বিছানার পাশের টেবিল ওয়েট চাপা রেখে দিলাম। তারপর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে, আরমান ভাইয়ের জীবন থেকে অনেক দূরে সরে যাওয়ার জন্য, সারা জীবনের জন্য। আজ 11 দিন আমি এই বাড়ি ছেড়ে চলে এসেছি। এখানে চট্টগ্রামে বসবাসরত এক বন্ধু টিয়ার বাড়িতে উঠেছিলাম। তার মা এক এনজিওর মেম্বার। আমি তাদের সাথে কথা বলি, এনজিওতে একটা কাজের কথা বলি। যেহেতু নিজের এডুকেশনের সকল কাগজপত্র সাথে নিয়ে এসেছিলাম, তাই কাজটা পেতে ততটা বেগ পেতে হলো না। কিন্তু আমার অতি শুনে টিয়ার মা আমার দিকে এক অন্যরকম নজরে তাকানো শুরু করলেন। সেই নজর খুব সহজেই পড়ে নেওয়া যায়। নিজের লোভের জন্য তো আর অন্যের ক্ষতি করতে পারি না, তাই হাতে যতটুকু টাকা ছিল তার কিছু টাকা দিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম। আজ আমি পুরো, আমার জন্য অন্য কারোর কোনো ক্ষতি হবে না, কারণ না। রাত 9টায় ল্যাম্পপোস্টের আলোয় রাস্তার ধার ঘেঁষে আনমনে হেঁটে চলেছি। এনজিওর একটা কাজে এলাকায় গিয়ে মিটিংয়ের মাধ্যমে সমাজের মানুষদের সামাজিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের পরামর্শ দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে। মেইন রোডে দিয়েই এলাম, চাইলে রিক্সা ভাড়াও নিতে পারতাম, কিন্তু আমি এখনো আমার কাজের মাইনে পাইনি। আর আমার কাছে যতটুকু টাকা আছে সেটা দিয়ে আমার পুরো মাস চলতে হবে, তাই টাকা বাঁচানোর ছোট্ট একটা পদক্ষেপ মাত্র এটা। ল্যাম্পপোস্টের মৃদু আলো ছড়াচ্ছে পুরো রাস্তায়, আর আমি একাই একটা মেয়ে হেঁটে চলেছি এক ধোঁয়াশার জীবনের উদ্দেশ্যে। এই মুহূর্তে বাড়ির লোকজনদের কথা খুব মনে পড়ছে আমার। আচ্ছা, বাবা মা যখন আমায় বাড়িতে খুঁজে পায়নি তখন তাদের মানসিক অবস্থা কেমন ছিল? নিশ্চয়ই খুব কেঁদেছে। আর আরমান ভাই, সে কি আমায় খুঁজেছে, নাকি চিলেকোঠাকেই মান্য দিয়ে নিজের নতুন করে জীবন শুরু করেছে? এই 11 দিনেই কি ও আমায় ভুলে গেছে? চোখের কোণটা ঝাপসা হয়ে এলো। ডান হাতের উল্টো পিঠটাতে চোখটা মুছতেই পেছনে খুব দ্রুত চলন্ত গাড়ির শব্দ পেলাম। ভয়ে পেছনে তাকিয়ে দেখি গাড়িটা খুব দ্রুত আমার দিকে এগিয়ে আসছে। মুহূর্তেই মনে হলো এইখানেই আমার জীবন থমকে যাবে। নিজের অজান্তেই নিজের হাতকে সাহারা ভেবে ডান হাত মুখের সামনে নিয়ে এসেছে আর বাঁচার চেষ্টা করলাম। কিন্তু এই কি, হঠাৎই মনে হলো গাড়িটা আমার খুব কাছে এসে থেমে গেছে। হাত সরিয়ে সামনে তাকাতে যাব, তার আগেই কারো হাত খুব শক্ত করে আমার গলা চেপে ধরে আমায় পিছিয়ে নিয়ে যেতে যেতে কিছু একটার সাথে আমার পিঠ ঠেকালো। ঘটনা খুব দ্রুত ঘটে যাওয়ার জন্য আমার মাথায় কিছুই ঢুকলো না। নিজের হাত পেছনে নিয়ে গেলে বুঝতে পারলাম আমি গাছের সাথে আটকেছি। এবার আমি গাছ থেকে হাত সরিয়ে গলায় থাকা হাতটা ধরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। এ যেন আমার দম বন্ধ হয়ে যাবে।
আমি বাঁচার জন্য ছটফট করতে করতে সামনের দিকে তাকাতেই থমকে গেলাম। ল্যাম্পপোস্টের আলোর সাথে গাড়ির হেডলাইটের আলোয় আরমান ভাইয়ের ভয়ঙ্কর মুখটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমি আমার গলায় থাকা হাতটার কথা ভুলেই গেলাম। তার দিকে অবাক চোখে তাকালো। ইস, কি অবস্থা করেছে নিজের চেহারাটা। উস্কো খুস্কো চুল, খোঁচা খোঁচা দাড়িগুলোও হালকা বেড়ে গেছে। চোখের লাল আভাটা যেন আমায় জ্বালিয়ে দিচ্ছে। ভাইয়া এবার আমার গলায় হাত রেখেই আমার দিকে কিছুটা এগিয়ে এলো। আমার চোখে চোখ রেখে বলল, সাহস হলো কি করে তোর আমার থেকে দূরে পালাবার কথা ভাবতে? আরমান ভাইয়ের মুখ থেকে এক উদ্ভট গন্ধ বেরোচ্ছে। বুঝলাম ভাইয়া ড্রিঙ্কস করেছে, আর তাই এতটা কন্ট্রোললেস হয়ে গেছে। আমায় চুপ থাকতে দেখে ভাইয়া আরো কঠিন গলায় বলে উঠল, যদি দূরে চলে যাবি তাহলে সেই রাতে আমার সাথে বিছানায় শুয়েছিলি কেন? নিজের শরীরের খিদে মেটানোর জন্য? তার কথায় এবার আমি ঘেন্নায় মুখ সরিয়ে নিলাম। অস্পষ্ট কণ্ঠে কিছু বলতে যাব, তার আগেই আরমান ভাই আমাকে শক্ত করে আমার গলা চেপে ধরে বলল, চুপ, একদম চুপ। একটা শব্দ গলা থেকে বের করলে গলা চেপে মেরে এখানেই পুঁতে রাখবো। কি ভেবেছিস কি তুই আমি তোকে খুঁজে পাবো না? এই পৃথিবীর যে কোনাতেই লুকিয়ে থাক না কেন, তোকে আমি খুঁজে বের করবই। আমার থেকে পালানো এতটা সহজ নয়। খুঁজে তো আমি তোকে সেই কবেই পেয়েছি, কিন্তু প্রচন্ড রকমের রাগ আমাকে জেঁকে বসেছিল। ভেবেছিলাম যখন তুই আমার থেকে দূরে গিয়ে নতুন জীবন শুরু করতে চাস, তাহলে আমি কেন পারবো না? ভুলতে চেয়েছিলাম তোকে। তোকে ভোলার জন্য সব ধরনের মাদক দ্রব্য সেবন করে মাদকাসক্ত হয়েছি, কিন্তু তোর নেশা সবকিছুকে হার মানিয়ে দিয়েছে। একটা মুহূর্ত তোকে ভুলতে দেয়নি আমায়। নেশা তুই আমার, তোর নেশাতে নেশাগ্রস্ত আমি। তোকে ছাড়া থাকা অসম্ভব। আরমান ভাই কথাগুলো বলতে বলতেই আমার গলা ছেড়ে গেল, বুড়ো আঙুল দিয়ে স্লাইড করতে লাগলো। নিজের ঠোঁট আমার ঠোঁটের একদম কাছে নিয়ে এলো। তার এমন আচরণে আমার বুক দুমড়ে মুচড়ে যাচ্ছে। ভীষণ কষ্ট পাচ্ছে আমার। কাঁদতে ইচ্ছে করছে, তার বুকে মাথা রেখে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু আমার সব ইচ্ছেকে ধুলি চাপা দিয়ে ভাইয়া হঠাৎই আমার গাল ছেড়ে হাত ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। হঠাৎ করেই আমার গালে খুব জোরে একটা চড় পড়ে। গালে হাত দিয়ে অশ্রুসিক্ত চোখে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছি বাড়ির সকলের সামনে। থামলে কেন কাকি? আরো দুটো কষে দাও, এই মেয়েটারই যোগ্য। আরমান ভাইয়ের কথা শুনে আমার কান্নার বেগ আরো বেশি বেড়ে গেল, কিন্তু আমার মা আমার কান্নাকে পাত্তা না দিয়ে আমার দুই বাহু শক্ত করে ধরে নিজের দিকে ঘোরালো। বলতে পারিস তোর কোন জিনিসটার আমরা কোনো কমতি রেখেছি? এত ভালোবেসেছি তোকে, নিজেরা না খেয়ে তোকে খাইয়েছি, আর তুই এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসলি। এদিকে তাকা। বাড়ি থেকে চলে যাওয়ার সময় একটা বারো কি তোর আমাদের কথা মনে পড়েনি? একবারও মনে হলো না আমরা কি নিয়ে বাঁচবো? তুই তো আমাদের একমাত্র সম্বলে, তোকে নিয়েই বেঁচে আছি আমরা। তাহলে কোন সাহসে তুই এই সিদ্ধান্তটা নিলি? কিভাবে চলে গেলি তুই আমাদের ছেড়ে? কথাগুলো বলতে বলতেই মা কান্নায় ভেঙে পড়লো। মায়ের কান্না দেখে আমারও ভীষণ কান্না পাচ্ছে। এবার বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। তাদের ভালো করতে গিয়েই যে তাদের এতটা কষ্ট দিয়ে ফেলেছি বুঝতেই পারিনি। আরমান ভাই ঠিক ছিল, আরো কিছু চরের যোগ্য আমি। এতটুকু শাস্তিতে হবে না আমার। মাথা নিচু করে কেঁদেই চলেছি, তখনই বড় মা এগিয়ে এলো। আমি বলেছিলাম না এই মেয়ে যার জীবনে যাবে তার জীবনে ধ্বংস করে দেবে? এই মেয়ে একবার দেখ আমার ছেলের জীবনটা কি করেছিস তুই। এই কয়দিনে তো ওর মুখটা দেখারও সুযোগ হয়ে ওঠেনি। যদিও কখনো কখনো বাড়ি ফিরেছে, তখন তো তার দিকে তাকানোই কষ্টদায়ক হয়ে গিয়েছে। কি অবস্থা হয়েছে আমার ছেলেটার চেহারার, সব তোর জন্য হয়েছে। আমার ছেলের এই অবস্থার জন্য তুই দায়ী। স্টপ ইট মা, এখনো তোমার বলা শেষ হয়নি। সেদিন কি কিছু কম বলেছিলে যে আজ আবার শুরু হয়ে গেলে? হ্যাঁ, তোমার ছেলের এই অবস্থার জন্য ওই মেয়েটাই দায়ী, কিন্তু ও আমার জীবনে আসার জন্য নয়। কিছুদিনের জন্য ও আমার জীবন থেকে চলে যাওয়ার জন্য আমার এই অবস্থা। আমি বুঝি না তুমি এমন নিকৃষ্ট মানসিকতার কি করে হতে পারো। কিছু দুর্ঘটনাকে তুমি মৃত্যুর ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। আমি কোনো দুর্ঘটনাকে চাপিয়ে দিচ্ছি না ওর উপর, যা সত্যি তাই বলছি। কোন সত্যির কথা বলছো? কাকার ব্যবসায় ধোঁকা খাওয়ার কথাটা, সেটা কাকার নিজের অনভিজ্ঞতার কারণেই হয়েছে। আর যদি তুমি কাকির অ্যাক্সিডেন্টের কথা বলো, তাহলে আমি বলি ঢাকায় এমন অনেক অ্যাক্সিডেন্টই হয়। তুমি কোন কোন অ্যাক্সিডেন্টের দায়ভার মৃত্যুর উপর চাপাবে? আর ওই পীর যার কথা শুনে তুমি মৃত্যুকে আজ অব্দি দোষারোপ করছো, সে কিছু বছর আগেই ভণ্ডপীর প্রমাণ হয়ে এখন জেল খাটছে।
আর এখন বাকি রইলো দুবার বিয়ে ভাঙার কথা। ওটা মিতুর জন্য নয়, আমার জন্য ভেঙেছে। ভাইয়ার এই কথায় সবাই তার দিকে অবাক চোখে তাকালো। আমার চোখেও প্রশ্নবোধক চিহ্ন আটকে রইল। আমার বিয়ে ভাইয়ার জন্য ভেঙেছে, কিন্তু কিভাবে? আমি ভেঙেছি ওই বিয়ে। আমি জানতাম না মা মিতুকে ততটা পছন্দ করে না, তাই তার থেকে দূরে থাকার চেষ্টা করতাম। কিন্তু আমি ওকে অন্য কারোরও হতে দিতে পারতাম না, তাই সবার আড়ালেই আমি ওর বিয়ে ভেঙেছি। আর ওই বন্যা? মা, বন্যা আসবে এই নিউজটা খবরে নিউজ পেপারে কতদিন আগে থেকে ছাপা হচ্ছিল। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, যা মিতু গ্রামে গেলেও আসতো, না গেলেও আসতো। তবে কি জানো তো মা, তোমার এই দৃষ্টিভঙ্গি আমি হাজার চেষ্টা করলেও বদলাতে পারবো না, যদি না তুমি নিজের থেকে বদলানোর চেষ্টা করো। বড় মা আরো কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই বড় আব্বু বলে উঠল, উফ, কি হচ্ছে কি এখানে? এত সব কথা কেন হচ্ছে আমাকে বলবে দয়া করে? এতক্ষণ ধরে চুপ ছিলাম, কিন্তু আর নয়, বন্ধ করো এসব। আর মিতু, তুমি যা করছো তা অবশ্যই ভুল ছিল, আর ভুলের শাস্তি তোমাকে পেতেই। আর সে শাস্তি হিসেবে তোমাকে আবার আমার ছেলেকেই বিয়ে করতে হবে। আমার ছেলে তোমাকে ভালোবাসে, তোমার সাথেই সে সুখে থাকবে। আর একজন বাবা, এর থেকে বড় পাওয়া আর কি থাকতে পারে? বিয়ে আবার হবে, ধুমধাম করে হবে। কি বলিস রাজ্জাক? বলেই বাবার কাঁধে হাত রাখলো বড় আব্বু। বাবার চোখ ছলছল করছে, তার সাথে আমারও। প্রায় 1 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো আমাদের বিয়েটা হলো। তবে এই বিয়েটা পরিবারের সম্মতিতে ধুমধাম করে, একদম আমার স্বপ্নের মতো করেই পেয়েছি আমি আমার ভালোবাসাকে। কিন্তু এই কয়দিনে আরমান ভাই আমার সাথে তেমন কোনো প্রয়োজন ছাড়া কথাই বলেনি। হয়তো এখন অভিমান করে আছে আমার উপর। বড় মাও কেমন ভারী ভারী, হয়তো আমায় মেনে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু যেই কাজটা এত দিন ধরে হয়নি সেটা এত সহজে কি হতে পারে? তারপরেও হয়তো নিজেকে বদলানোর চেষ্টা করছে। আমি এই মুহূর্তে লম্বা ঘুমটা টেনে আরমান ভাইয়ের ঘরে বসে আছি তার অপেক্ষায়, কিন্তু তার আসার এখনো কোনো নামগন্ধ নেই। নিশ্চয়ই বাইরে তার বন্ধুরা তাকে আটকেছে। বেচারার হাল বোধহয় আজ তার বেহাল করে দিয়েছে। ভাইয়ার বেচারা মার্কা মুখটা ভাবতেই বেশ হাসি পাচ্ছে আমার। আনমনে তার কথা ভেবে হাসছি, ঠিক তখনই দরজা খোলার শব্দ কানে এলো। বুঝলাম ভাইয়া এসেছে। আমি উঠে তাকে সালাম করতে যাব, তার আগেই ভাইয়া সরে গেল। আমি অবাক চোখে তার দিকে তাকাতেই সে অন্যদিকে মুখ করে বলল, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। কথাটা বলেই ও বারান্দায় চলে গেল। তার এমন কথায় আমার ভীষণ কান্না পাচ্ছে। ভাইয়া কি তাহলে আর কোনোদিনও আমার সাথে কথা বলবে না? আমার একটা ভুলের জন্য আমায় এত বড় শাস্তি দেবে ও? ফুর, নিকুচি করেছে তার শাস্তির, মানে না আমি কোনো শাস্তি টাস্তি। আজ তো তাকে আমার সাথে কথা বলতেই হবে। আমি আমার ভারী শাড়িটা 2 হাতে উঁচু করে ধরে বারান্দার দিকে অগ্রসর হলাম। আরমান ভাই উল্টো ঘুরে ব্যস্ত নগরে দেখতে দেখতে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। ও মাঝে মাঝে স্মোক করত। আমি সেটাকে পরোয়া না করে সোজা তার সামনে গিয়ে রেলিং এ ঠেস দিয়ে দাঁড়ালাম। আমাকে হঠাৎ করে তার সামনে আসতে দেখে ব্রু কুচকি কিছুক্ষণ তাকিয়ে থেকে অন্যদিকে যাবে তার আগেই আমি আবার তার সামনে গিয়ে তার পথ আটকালাম। এবার হয়তো আরমান ভাই কিছুটা বিরক্ত হলো। ব্রু কুচকানোর সাথে সাথে দাঁত চেপে ধরে একদম আমার দিকে এগিয়ে এসে কিছু বলতে গিয়েও থেমে গেল। তার এগিয়ে আসাতে আমি কিছুটা ভয় পেয়ে পেছনে ঝুঁকে গেলাম। যা রাগ যদি চটর মেরে বসে তখন। কিন্তু আরমান ভাই কিছু না বলে আবার সেখানে চলে আসবে। তখনই আমি তার ডান হাত চেপে ধরলাম। ভাই এবার প্রচন্ড মাত্রায় রেগেই আমার দিকে এগিয়ে আসতে গেল, কিন্তু তার আগে আমি তার হাত আমার পেটের উপর রাখলাম। আমার এমন কাজে ও কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকালো। তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে কিন্তু আমরা তোমার উপর ভীষণ অভিমান করব। কথাটা মুখ ফুলিয়ে তার দিকে তাকালাম। যদিও নিজের চেহারা ইনোসেন্ট লুক নিয়েছিলাম, তারপরও আমার বুকের ভেতরে এক প্রকার তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। আমার কথায় তার অনুভূতিটা কিরকম হবে তা দেখার জন্য অধীর আগ্রহে আমি আরমান ভাইয়ের দিকে তাকালাম। আরমান ভাই নিজের চোখে এক সাগর বিস্ময় নিয়ে একবার আমার দিকে আর একবার আমার হাতের দিকে তাকাচ্ছে। আমার ঠোঁটের কোণে মুচকি হাসি আর চোখে এতগুলো আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে আছি তার অনুভূতিটা জানার জন্য। আরমান ভাই জিব্বা দিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে নিয়ে অন্যদিকে তাকালো, হয়তো নিজের চোখের জলটা আড়াল করার জন্য। কিন্তু তার চোখের ছলছল দৃষ্টিটা তো অনেক আগেই আমার কাছে ধরা পড়েছে। ভাইয়া দুবার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে আবার আমার দিকে তাকালো, তারপর কাপা কাপা গলায় বলে উঠল, ইউ নো হোয়াট, আজ হয়তো এই প্রথম কারো বাসর যে কিনা
বাসরাতেই জানতে পেরেছে সে বাবা হতে চলেছে। তার আবেগপূর্ণ এমন কথায় আমার ভেতরটা কেঁপে উঠলো। তার ছলছল দৃষ্টি আজ আমায় জানান দিচ্ছে আমি কতটা ভাগ্যবতী। আরমান হাঁটু গেড়ে বসে আমার পেটে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে আবার উঠে দাঁড়িয়ে হঠাৎ করেই আমায় জড়িয়ে ধরলো। ভালোবাসি মিতু, খুব 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 বেশি ভালোবাসি তোকে। তুই তো আমার জীবনে অ্যাঞ্জেল হয়ে এলি রে। এঞ্জেল? আর আমি ওকে কারোর জীবনের এঞ্জেল হতে পারি? হ্যাঁ পারি, কেন পারি না? আমি এঞ্জেল, আরমান ভাইয়ের এঞ্জেল। এই থুরি, কি বলছি আমি? নিজের স্বামীকে ভাই বলে সম্বোধন করছি, কিন্তু যদি ভাই না বলি তাহলে কি বলে ডাকবো? নাম ধরে? এই না না, ও আমার কত বড়, নাম ধরে ডাকলে কেমন জানি দেখায়। তাহলে কি বলবো? ওগো শুনছো? ইস কি লজ্জা গো। নিজের লজ্জা লুকোতে আমি তার বুকেই নিজের মাথা গুঁজে দিলাম, কারণ লজ্জার উৎপত্তি যেখান থেকে তার নিঃশেষও যে সেখানেই।